আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আজকে একটা স্পেশাল ক্লাস করাবো। আজকে ক্লাস যারা করবা, আমার বিশ্বাস জাবির যতগুলো ইউনিটে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো ইউনিটে পরীক্ষা দিবা, ঠিক আছে, সকল ইউনিটে যে তুমি পরীক্ষা দিবা, সকল ইউনিট, হ্যাঁ, জাবির সবগুলো ইউনিটে তুমি আইকিউ যে জায়গায় থাকে, আইকিউ থেকে যে 4 নাম্বার থাকে, আমার বিশ্বাস আজকের ক্লাস যদি কেউ করো 3 অথবা 2 নাম্বার, ঠিক আছে, কমন পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আমার বিশ্বাস আর কি। ঠিক আছে, তো আজকের ক্লাস যদি করো 2 তো পাবাই ইনশাআল্লাহ, 3ও পাইতে পারো। ঠিক আছে, কমন সুন্দর করে কমন পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাসে একটু গুরুত্ব দিয়ে করো, সবাই একটু করো। আর বলতে পারো যে আজকেও আমরা যেহেতু হলো জাবির পরবর্তী অনেক দিকে হলো দৌড়াদৌড়ি করতেছে, এই জন্য আসলে ক্লাসগুলো বাইরে নিচ্ছি। ঠিক আছে, আর মনে হলো যে আসলে আইকিউ এর ব্যাপারটা সবার কাছে অনেক নতুন, সবাই আমাদের কাছে আসতে পারে না, এই জন্য দেখবা পেইড যাই আছে আমার পেইড ব্যাচ, আনপেইড ব্যাচ, যদি এটা পেইড ব্যাচের ক্লাসও, ঠিক আছে, তারপর আমি তোমাদের সবার জন্য উন্মুক্ত করছি। বলতে পারো উদারতা বা মানবতা যাই বলো, ঠিক আছে, সেই দিক থেকে চিন্তা করে অনেক ক্ষেত্রের জন্য জাস্ট আইকিউ এর যে বেসিকটা এটা আমি একটু দেখাই দিতে চাই। আজকের ক্লাসে যতটুকু দেখাবে একটু আইকিউ এর বেসিক তার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই একটু জয়েন হয়ে যাও। একটু আমার ব্যাচের যারা আছো, আমার ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট আমি চাই তারা উপস্থিত থাকো, এবং আমার ব্যাচে যারা আছে একটু কেউ কষ্ট করে একজন একটু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে লিংকটা দিয়ে দাও। ঠিক আছে, শোনাক্ত বলছো ভাইয়া ভয়েস এমন কেন? ভয়েস কি শোনা যাচ্ছে না? ভয়েস ক্লিয়ার আছে কিনা দেখো। নাজমুল নাহার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরণাক্ত বলছে আসসালামু আলাইকুম। নাইম বলছে ভাইয়া ভয়েসটা একটু কম। ভয়েস তো কম হওয়ার কথা না। দেখো তো এখন ঠিক আছে কিনা। তুষি বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। মেহেদি হাসান আসি ভাইয়া সাউন্ড এত কম কেন? শোনা যায়? জি ভাইয়া ঠিক আছে এখন। আসসালামু আলাইকুম ভাইয়া। এই রকি মারবো একদম, ঠিক আছে, দুষ্টমি করে ভাইয়া। বাংলা কোন টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আর আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো নি, ফোনে সাউন্ড বাড়াই নাও তোমরা। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আরেকটু জানা হলো। হ্যাঁ, ইতু ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রোহা বলছে আসসালামু আলাইকুম। পারফেক্ট, ওকে, গুড। আজকে যে ক্লাসটা করবা, আজকে তোমার লাইফের বেস্ট একটা ক্লাস হবে। আইকিউ যে কি পরিমাণ মজা, আইকিউ থেকে যে নাম্বারগুলো এত সহজে পাওয়া যায়, আমার কাছে মনে হয় যে জাবিতে আইকিউ যদি 10-20 থাকতো তোমরা 10-20ই পেতো। মানে এরকম ভাবে সুন্দর করে পাওয়া যায়, মানে ঠিক আছে। এবং আইকিউ গুলো আমি সুন্দর করে একদম টপিক ওয়াইজ তোমাদের পরে দেখা দিব। এবং আজকের ক্লাস থেকে আমি বলছি সর্বোচ্চ ইনশাআল্লাহ 2 অথবা 3 মার্ক তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমি বললাম, আবারও বলতেছি, তোমাদের সবার জন্য, হ্যাঁ, সবার জন্য বলতে পারো যে আমি আমার স্টুডেন্ট না, আমি আমার সবার জন্য চিন্তা করছি যে আমার কাছে যারা পড়তে পারো অথবা পারো না, ঠিক আছে, সবার জন্য চিন্তা করে আমি আজকের ক্লাসটা কিন্তু ওপেনলি নিয়ে দিয়েছি, আমার পাবলিক গ্রুপে নিয়ে দিয়েছি। আমি চাইলে এই ক্লাসটা আমার পেইড গ্রুপের ক্লাস, আমি চাইলে এই ক্লাসটা কিন্তু প্রাইভেট গ্রুপে নিতে পারতাম। ওরা হয়তো ভাবতে পারে যে ভাইয়ারা পেইড ব্যাচ রাইখা, কিন্তু দেখো পেইড ব্যাচের ব্যাপারটা যেটা হলো, ওটা কিন্তু আমি কিন্তু তোমারটা কিন্তু তোমার হক কিন্তু আমি কমাচ্ছি না। হ্যাঁ, বলতে পারো যে তোমার হক কিন্তু আমি ঠিক রাখতেছি, তোমার ক্লাস কিন্তু আমি তোমার ক্লাস পারফেক্টলি নিতেছি। কারণ এটা আমার উদারতার জন্য বলতে পারো যে হ্যাঁ, আমি কিছু ক্লাস সবার জন্য উন্মুক্ত করতেছি। যে স্টুডেন্ট আমার কাছে আসতে পারতেছে না, হ্যাঁ, সব স্টুডেন্ট আমার কাছে ভর্তি হতে পারে নাই, অনেকে অনেক জায়গায় প্রতারিত হয়ে দেখা যাচ্ছে বাবা মার কাছ থেকে এখন টাকা চাই নতুন করে ভর্তি হতে পারে নাই। সবাই যাতে একটু উপকৃত হয়। দেখো আমি আজকে কয়েকজন আমাকে এসএমএস দিয়েছে, তারা অনেক খুশি হয়েছে যে আজকের ক্লাসটা আমি পাবলিকলি দিয়েছি। তো এই যে ব্যাপারগুলো, ইভেন ওই সবটা তুমিও একটা অংশীদার হবে। আমার বিশ্বাস আমার পেইড ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট আমার এই সব বা যতটুকু দোয়া পাবা, এই দোয়ার প্রত্যেকটা অংশীদার তোমরা প্রত্যেকেই হবা। কিন্তু দেখো আমি তোমার হক কিন্তু নষ্ট করতেছি না। তোমার প্রত্যেকটা ক্লাস তুমি কিন্তু একদম সিরিয়ালি একটা যে সুন্দর করে আমাদের একটা পোস্ট করা আছে, তোমরা জানি না আমি এর আগে অনলাইন ব্যাচে তোমরা পড়ছো কিনা, আমি যত জায়গায় অনলাইন ব্যাচ দেখছি সব জায়গায় দেখছি হিজিবিজি, কোনো জায়গায় একটা কনস্ট্রাকটিভ কিছু নাই। কিন্তু আমার ব্যাচে তুমি ভর্তি হলেই দেখবা সুন্দর করে একদম কনস্ট্রাকটিভ একটা ওয়েতে আমি একটা পোস্টের মধ্যে, তোমার কোনো জায়গায় খোঁজাখুঁজির দরকার নেই, তোমার নিজে এত পোস্ট এত কিছু দেখার দরকার নেই। আমি তোমাদের ডিসকাশনের জন্য একটা আলাদা গ্রুপ করছি, তোমাদের জন্য আমি লিংক দেওয়ার জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ করছি, তোমাদের জন্য আলাদা করে পিডিএফ দিয়ে দিছি, তোমাদের জন্য ওই পোস্ট আমি প্রত্যেকটা একদম নোট সহ শেয়ার করে রাখছি।
এক্সামগুলো আমি তোমাদের জন্য ওপেন করে রাখছি, যাতে যে কোনো সময় যে কোনো মোমেন্টে আমার স্টুডেন্ট যাতে এক্সাম দিয়ে ওইখানে অ্যাপ্লাই করতে পারে আর কি। মানে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি, আমরা নতুন নতুন গ্রুপ হইতে পারি, ঠিক আছে, তারপরেও আমরা আমাদের চারপাশে যত কিছু আছে, আমার নিজের পরীক্ষা থাকে, তোমার ভাইয়ার পরীক্ষা থাকে, তোমাদের কিন্তু সর্বোচ্চটা দেওয়ার আমরা চেষ্টা করতেছি। এই জন্য তোমাদের কথা আমাদের একটা অনুরোধ থাকবে যে তোমরাও যাতে সর্বোচ্চটা দিয়ে আমাদের মানে ভাইয়াদের এই কষ্টটা যাতে একটা গুড ফিডব্যাক দিতে পারো। এই গুড ফিডব্যাক ভাইয়ারা তোমাদের কাছে টাকা পয়সা চায় না, ভাইয়ারা তোমাদের কাছে হলো কি বলে তুমি মিষ্টি নিয়ে আমাদের কাছে আসবে এটাও চায় না, ঠিক আছে, তুমি আমাকে আরো অনেক কিছু বলবা এটাও চায় না। ভাইয়ারা চায় শুধুমাত্র তোমার একটা চান্স। ওই চান্সটা আমি আমার কষ্টের এই 3 মাসের কষ্টের প্রত্যেকটা কষ্ট ভুলে যাবো শুধুমাত্র যদি তুমি ভালো জায়গায় একটা চান্স পাও এবং ভালো একটা স্কোর করো, ভালো একটা পজিশন করো। বুঝতে পারছি? ঠিক আছে। আর যারা এখনো ভর্তি হও নাই, যারা ডাবির পরবর্তীতে এখনো ভর্তি হও নাই, হ্যাঁ, ডাবি পরবর্তী ব্যাচে ভর্তি চলতেছে, ঠিক আছে, পরবর্তী ব্যাচে যে আমাদের ভর্তি চলতেছে এই ডাবি পরবর্তী ব্যাচে ডাবি ডি ইউনিট, ঠিক আছে, ওবিসিটি ব্যাচে যে ভর্তিটা চলতেছে, তোমরা আমার এই 01640780704 এই নম্বরে বিকাশ অথবা নগদে 1499 টাকা, 200 টাকা ছাড় চলতেছে, আগে 1699 টাকা ছিল। যারাই আছো, ঠিক আছে, যারা এখনো কনফিউশন আছো চোখ বন্ধ করে, ঠিক আছে, এখন সামনে আর কোনো ভার্সিটি নাই, ঠিক আছে, আর কোনো কিচ্ছু নাই, চোখ বন্ধ করে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, সবসময় আমি বলি যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের জন্য বেস্ট অপশন হলো ডাবি ডি ইউনিট। কারণ এইখানে আমরা কেমিস্ট্রি এবং বায়োলজিতে এত ভালো মতো পড়াই দেবো তোমাকে, এই 55 নম্বরের ভিত্তি তোমার অনেক শক্ত হয়ে যাবে এবং সেকেন্ড টাইমে যদি তুমি করো আমার বিশ্বাস তুমি অনেক ভালো করবে। ইভেন এটার সাথে আমি ইংলিশ যতটুকু আমি পড়াইছি 4 নম্বরের জন্য ইংলিশ আমি যতটুকু পড়াইছি, আমার বিশ্বাস ডাবি ডি ইউনিটের কোনো কোর্স বাংলাদেশে কেউ ওই ইংলিশে এতগুলা ক্লাস ইম্পসিবল নেবে না, কারণ মার্ক থাকে মাত্র 4। বুঝতে পারছি? বলবে তুমি এটা পড়ে নিও ঠিকঠাক মতো, কিন্তু আমি কিন্তু প্রায় 10 থেকে 12টা ক্লাস ইংলিশের উপরে আছে আমার, বাংলার উপর আমি চেষ্টা করছি মোটামুটি 4 থেকে 5টা এবং আরো সামনে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আইকিউ এর জন্য অলরেডি 3-4টা ক্লাস নিয়েই ফেলছি এবং আজকে দেখো আইকিউ আমি সবটুকু পড়াবো তোমাদের। এই জন্যই বলতেছি হতাশ হও না, আর যারাই ভর্তি হতে চাও অবশ্যই রিভিউ নিবা। আমার কাছে যারা পড়তেছে প্রায় আজকে আলহামদুলিল্লাহ আমাদের 250 ক্লাস ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, 250 ক্লাস ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনার কাছে অনেক অনেক শুকরিয়া। বিশ্বাস করো আমি ভাবি নাই যে কখনো এই 250 স্টুডেন্ট আমার কাছে আসবে, আমরা অনেক ছোট একটা গ্রুপ, এই গ্রুপ থেকে আমি 250 স্টুডেন্ট পাবো আমি কখনোই ভাবি নাই। আমার ইচ্ছা ছিল, আমার ভাইয়ের ইচ্ছা ছিল যে আমরা যদি একজন স্টুডেন্টও পাই ওই একজন স্টুডেন্টকে আমরা পড়াবো, এই নিয়তে কিন্তু আমরা এই ব্যাচটা খুলছি। আলহামদুলিল্লাহ তোমরা আমাদের উপরে বিশ্বাস রাখছো, এই বিশ্বাসের অবদান হিসেবে আমরা 250 স্টুডেন্ট পাইছি। এই প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের অবদান, তোমাদের কথা বা তোমাদের বিশ্বাস, এই কারণে আমাদের এই অর্জন। তো এই জন্য বললাম যারা নতুন ডাবি পরবর্তীতে অনেক কনফিউশন আছো, কোনো কনফিউশনে থাকার দরকার নাই। তুমি চোখ বন্ধ করে ডাবি ডি ইউনিট যদি তোমার টার্গেট থাকে এবং টার্গেটেড ভার্সিটি যদি যাবি থাকে, চোখ বন্ধ করে ডি ইউনিটকে তুমি সিলেক্ট করতে পারো। এবং আমি সবসময় বলি টার্গেটিং লাইফের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ যারা টার্গেটিং করতে পারে না তারা লাইফে কোনো কিছু করতে পারে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো আমার কথা থাকবে ইনশাআল্লাহ ভাইয়া। ওকে ওকে, আল্লাহ তোমার কথা যেন সত্যি হয় ইনশাআল্লাহ। অবশ্যই ভাইয়া এগ্রি করছেন কিছু করে। আচ্ছা এগ্রি করছেন আর একটু বলি, এগ্রিতে আজকে সুসংবাদ পাইছি, আমার আজকে দিনটা এখানে ভালো লাগতেছে যে এগ্রিতে সুসংবাদ পাইছি। সুসংবাদটা হলো যে এইবার কোনো সিলেকশন পদ্ধতি নাই, ঠিক আছে, সিলেকশন পদ্ধতি নাই, ঠিক আছে। এই সিলেকশন পদ্ধতি না থাকাতে উইদাউট ফোর্থ সাবজেক্ট, ঠিক আছে, তোমার জিপিএ হইতে হবে 8 পয়েন্ট কত জানি দেখছিলাম, জিপিএটা 8 পয়েন্ট কত জানি দেখছিলাম, ভুলে গেছি আমি একটু, দাঁড়াও দেখে নিই। হ্যাঁ 8.5 যাদের আছে উইদাউট ফোর্থ সাবজেক্ট কিন্তু ধরা যাবে না, ঠিক আছে। ফোর্থ সাবজেক্ট যার যেটাই থাকে, বায়োলজি থাকুক অথবা ম্যাথ থাকুক, যেটাই থাকুক এই দুইটাকে বাদ দিতে হবে, হ্যাঁ, মানে দুইটা বলতে যেটা থাকবে তোমার অপশনাল যেটা থাকবে ওটাকে বাদ দিতে হবে। বাদ দিয়া দেখবা তুমি যখন তোমাদের রেজাল্ট শিট পাইছো রেজাল্টের দুইটা ফর্ম থাকে এরকম, ঠিক আছে। একটা থাকে হলো এই যে উইদাউট ফোর্থ সাবজেক্ট, ঠিক আছে, আর এই পাশে থাকবে দেখবা হলো উইথ সহ আর কি, উইথ ফোর্থ সাবজেক্ট। এই পাশে যে রেজাল্ট, এই পাশের এই ঘরের যে রেজাল্ট, এটা এসএসসি আবার এটার এইচএসসি, এই দুটো যোগ করে যদি 8.5 হয় সবাই পরীক্ষা দিতে পারবে, হ্যাঁ। এবং আরেকটা জিনিস যেটা 2017 সালে যারা পরীক্ষার্থী এসএসসি ছিল 2017 সালে, অনেকে হলো সেকেন্ড কি বলে, অনেকে হলো মানে ইমপ্রুভমেন্ট দিছো 2017 সালে এসএসসি, তারাও এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। আমি আবার বলতেছি 2017 সালে যারা ছিল, 2017 সালে যারা এসএসসি দিছো পরবর্তীতে ইমপ্রুভমেন্ট দিছো, তারাও এখানে কৃষির গুচ্ছে তোমরা কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা এবং পরীক্ষা দিতে পারবা। তার মানে ফার্স্ট টাইম আর পরীক্ষা দিতে পারবে, সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারবে এবং 2017 এসএসসি
যারা আছে তারা পরীক্ষা দিতে পারবা, এটা অনেক বড় একটা সুযোগ দিছে, ঠিক আছে? সুযোগকে কাজে লাগাও, ওকে? আচ্ছা, কৃষি গুচ্ছের জন্য যদি বলি, পড়াশোনার ব্যাপারে যদি বলি, বায়োলজি কেমিস্ট্রি 100% কভার করবে, 100% কভার করবে বাংলাদেশে। ইভেন তোমরা জানো যে ডাবি পরীক্ষা হয়েছে, ডাবিতেও কিন্তু আমরা বায়োলজি কেমিস্ট্রিতে তোমাদের ফুল সাপোর্ট দিছি, এবং আমার বিশ্বাস প্রত্যেকটা স্টুডেন্টেরই বায়োলজি কেমিস্ট্রি ভালো হয়েছে। শুধুমাত্র ফিজিক্স এবং হলো ম্যাথ, এই যেটা আমাদের মধ্যে নাই, তোমরা খুব ভালো মতো জানো। গ্রাজুয়েশন আমরা দুই ভাই, বেসিক্যালি আমি বাকিগুলো দেখি, ঠিক আছে? আর হলো তোমার ভাই মাহমুদ ভাই হলো কেমিস্ট্রি বায়োলজি, দুইজন আমরা এই দুটোই বিলি পড়াই, ঠিক আছে? তোমরা দোয়া রাখো, ইনশাআল্লাহ আমরা যেটা সামনে ফার্দার ফিজিক্স এবং ম্যাথের জন্য একজন টিচার নিতে পারি, বা আমাদের এই বাংলাদেশ সেশন থেকে তোমাদের ভাইয়ারা যাতে এরকম কেউ আসে, ঠিক আছে? ওটা আমাদের ইচ্ছা আছে প্রবল, দেখা যাক সামনে, ঠিক আছে? সো এইখানে আমাদের কথা হলো এনও সেম কেমিস্ট্রি এবং বায়োলজি তোমাকে ফুল সাপোর্ট দিবে। তো আমার পরামর্শ থাকবে, যদি তোমার কৃষি গুচ্ছ ভালো করতে চাও, তোমরা অবশ্যই ফিজিক্স আর ম্যাথটাকে একটু নিজেদের মতো, আমি আবার বলছি শর্টকাটে যাও না, অমুক ভাই শর্টকাট পড়াই দেয় এরকম না, এর চেয়ে বেসিকে যাও, তাহলে বুঝতে পারবে। কারণ দাবিতে যে পরীক্ষা হয়েছেই বা, ঠিক আছে, এই পরীক্ষায় কিন্তু কেউ ভালো করে নাই যারা হলো এরকম শর্টকাটে চলে গেছে, ঠিক আছে? যারা নতুন হবে অফিসে ডিবেটে, তারা কি রেকর্ডেড ক্লাসগুলো করবে নাকি তাদের জন্য লাইভ ক্লাস হবে? আচ্ছা, তারা আপাতত রেকর্ডেড ক্লাস করবে, অবশ্যই রেকর্ডেড ক্লাস করবে, কারণ সময় এখন খুব কম, ঠিক আছে? কিন্তু যে কোনো প্রবলেমে আমরা দুই ভাই, যে কোনো প্রবলেমে আমাদের দুইজনকে যে কোনো সময় নক করা যাবে, যে কোনো সময় আমরা বুঝাই দেবো। যদি কোনো প্রবলেম হয়, যারা নতুন না থাকবে তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? তোমরা এরকম হয় নাই কখনো কেউ আমাকে নক করছো বা আমার ভাইকে নক করছো আমরা রিপ্লাই দেইনি, এটা হইতেই পারে না, আমার জানা মতো আমার জ্ঞানে এটা বলে না, ঠিক আছে? তার মানে আমার প্রত্যেকটা স্টুডেন্টকেই আমি আমার পেজে হোক, আমার নিজের পার্সোনাল প্রোফাইলে হোক, আমি আমার ভাই ওটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি। হয়তো বা অনেক ব্যস্ততার সময় কোনো মেসেজ অনেক সময় স্কিপ হয়ে গেছে, তারপরও ম্যাক্সিমাম সময় আমরা চেষ্টা করছি, এবং আমরা অবশ্যই এটা চেষ্টা করবো সর্বোচ্চটা। তোমরা যে কোনো মোমেন্টে তোমার যদি প্রবলেম হয়, তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বলো, অথবা হলো মেসেঞ্জারে বলো, অথবা পেজে বলো, নক করলেই আমরা সলভ করার 100% চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। দেখো, মজার জিনিসটা শুরু করবো। সবার আগে আজকে মজার জিনিস শুরু করবো। কি কি পড়াবো দেখো, এটা নিয়ে একটু কথা বলি। এগ্রিতে পড়ে ফিউচার অনেক ভালো, হ্যাঁ, এগ্রিতে পড়ে ফিউচার অনেক ভালো। আচ্ছা, শুভ্রা নীলা বলছি ইনবক্স করছি। আচ্ছা, অবশ্যই আপু, আমি তো বললাম যদি ব্যস্ততার কারণে মিস হয়, কিন্তু আমার জানার মতো আমার কোনো মিস হয় না। তুমি একটু তাহলে আবার নক করো। এগ্রি ডিসেম্বর নিলে অন্য চিন্তা ভাবনা, ঠিক আছে? ওটা নিয়ে কথা বলবো আজকে। আমি পড়ানো শুরু করি, চলো। তো দেখো, আজকে আমার টপিকগুলো কি কি করবো। এক নম্বর টপিক সারি ও অবস্থান, 2 নম্বর টপিক দিক ও দূরত্ব নির্ণয়। আগে টপিকগুলো লেখো, হ্যাঁ, তারপর আমি বুঝাই দেবো। তোমাদের এগুলো বোঝার দরকার নেই কি লিখছি, তুমি খালি লেখো যে টপিকগুলো পড়বো আজকে, ঠিক আছে? সারি ও অবস্থান, দিক ও দূরত্ব নির্ণয়, তারপরে পড়বো সাংকেতিক বিন্যাস, তারপর 4 নাম্বার পড়বো ঘড়ি ও পঞ্জিকা, 5 নম্বর ভাষাগত যৌক্তিক বিচার, হ্যাঁ, ভাষাগত যৌক্তিক বিচার। এই 5টা টপিক আমরা আজকে পড়বো আর কি, হ্যাঁ। এর মধ্যে এটা আমার একটা ক্লাস নেওয়া আছে, এই ক্লাসটা আমার নেওয়া আছে, এটা লিংক দিয়ে দিব, ঠিক আছে? এই ক্লাসটা আমার নেওয়া আছে, এই দুটো লিংক দিয়ে দিব, হ্যাঁ। বাকি 3টা টপিক আজকে আমরা পড়াবো, এগুলো খুব সুন্দর করে আমি তোমাদের পড়াইছি, সো এগুলো আমরা দুটোই লিংক দিয়ে দিব আর কি, হ্যাঁ। সো 2 নম্বর টপিকটা আমি লিংক দিয়ে দিব, আর 4 নম্বর টপিকটা আমি লিংক দিয়ে দিব, ঠিক আছে? এই দুটো আমি লিংক দিয়ে দিব তোমাদের সবাইকে, ওকে? আচ্ছা, সবার আগে দেখো যে মজার জিনিসটা পড়াবো, যেটা দুদিন তোমরা বলতেছিলাম, সবার আগে আমরা সাংকেতিক বিন্যাস পড়াবো, হ্যাঁ। সাংকেতিক বিন্যাসটা পড়াবো। দেখো, সাংকেতিক বিন্যাস, আজকে আমরা কি পড়াবো বলছি? সাংকেতিক বিন্যাস। সাংকেতিক বিন্যাসটা খুব মজার জিনিস। তার মধ্যে মজার জিনিস দেখো, একটা প্রশ্ন তোমাদের দেখাই। যদি বলছে টেল ইকুয়াল টু যদি লেট হয়, টেল ইকুয়াল টু যদি লেট হয়, তাহলে ক্যাফে ইকুয়াল টু কি হবে? ঠিক আছে? আচ্ছা, তুমি দেখো তো টেল ইকুয়াল টু যদি লেট হয়, তাহলে ক্যাফে ইকুয়াল টু কি হবে? এখানে সবসময় মনে রাখবা, ভাইয়া একটু টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছে, এগুলো কাজে লাগাও। দেখো, তুমি খুব ভালোভাবে খেয়াল করবা, টি এর জন্য কি অক্ষর আছে? এল।
টি এর জন্য কি অক্ষর আছে এ, এর জন্য কি অক্ষর আছে এ, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো আবার এল এর জন্য কি অক্ষর আছে এ, এল এর জন্য কি অক্ষর আছে টি, ঠিক আছে। আবার দেখো ই এর জন্য কি অক্ষর আছে, ই এর জন্য ই আছে। তোমাকে নিয়ত করতে হবে এরকম যে এটাকে মনে মনে আমি 1 2 3 4, এটাকে মনে মনে 1 2 3 4। নিয়মটা হলো এরকম যে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4 এর জন্য 4, ঠিক আছে। এরকম ভাবে চিন্তা করো। এখন দেখো খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এখন 2 নম্বরে আমার কি আছে এ অক্ষরটা আছে। আচ্ছা 2 নম্বরে এখানে কি আছে এ অক্ষরটা আছে, অর্থাৎ সেম অক্ষরটা 2 নম্বর অবস্থানে আছে। আবার দেখো 4 নাম্বার অক্ষর আমার ই আছে, দেখো এখানে 4 নাম্বার অক্ষর আমার ই আছে, অর্থাৎ 2 আর 4 যে অবস্থানটা আছে এই 2 আর 4 অবস্থানে সেম অক্ষর থাকবে। কি থাকবে 2 আর 4 যে অক্ষর থাকবে সেম অক্ষরটাই উত্তরের ক্ষেত্রে থাকবে, ঠিক আছে। আচ্ছা কি তাহলে কি চেঞ্জ করছে তারা চেঞ্জ করছে এই 3 নাম্বার অক্ষরটাকে 1 নম্বরে নিয়ে আসছে। 3 নাম্বার অক্ষরটাকে 1 নম্বরে, এখানে দেখো তাহলে কি করছে এখানে টি টা 1 নাম্বার অক্ষর ছিল, এল টা 3 নাম্বার অক্ষর ছিল, আর এখানে কি করছে এল টাকে 1 নাম্বার অক্ষরে নিয়ে আসছে আর টি টাকে কি করছে 3 নাম্বার অক্ষরে নিয়েছে। তাহলে এইখানে আমার আনসারটা কি হবে দেখো, এখানে যদি আমি আনসারটা দেখি ক্যাফে ইকুয়াল কি হবে দেখো ক্যাফে। আচ্ছা ক্যাফের মধ্যে আমরা প্রথমে বলছি যে 2 নাম্বার আর 4 নাম্বারটা ঠিক থাকবে, অর্থাৎ এ আর এই যে ই মানে সেম অক্ষর থাকবে, বুঝছো। আর কি করব 3 নাম্বারটাকে 1 নাম্বার নিয়ে আসবো, তাহলে 3 নাম্বারটা এই যে 3 নাম্বারটাকে 1 নাম্বার নিয়ে আসবো, অর্থাৎ এফ টা এনে বসবে সি টা এনে বসবে, অর্থাৎ ক্যাফে ইকুয়াল কি হবে আনসার হবে কি ফেস। কি কঠিন লাগছে নাকি বলো, বুঝছো কিনা বলো। এটা বুঝছো কিনা বলো। গুড ক্যাফে ইকুয়াল ফেস, হ্যাঁ লাভিয়া বলছে ফেস, আচ্ছা মারদানা বলছে ফেস, গুড সামিয়া ইসলাম ফেস, শাহিন আক্তার ফেস, মেহেদি হাসান সাগর ফেস, তাসফিয়া তুষি ফেস। বুঝতে পারছো মানে কেন হয়েছে এরকম। তাহলে এরকম চিন্তাগুলো তোমাকে মানে মাথা খোলা রাখতে হবে, এটাই পরীক্ষায় আসবে ব্যাপারটা এমন না, বাট এরকমই আসবে, মানে এইরকমই আসবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি এরকমই আসবে। ধরো তোমাকে যদি এরকম প্রশ্ন আসে, তাহলে এটা বুঝে দিলাম, এটা বুঝে ফেলছো। যদি পরীক্ষায় আসে ই এফ যদি 56 হয় তাহলে বিসি কত হবে। দেখো এখানে দেখো এই যে ডাবল যে এইটা থাকে কলমটা থাকে, এটার মানে হলো 2 পাশ, মনে যখনই ডাবল থাকবে তার মানে বুঝবা এটা এক পাশ আর এই পাশে আরেকটা পাশ, হ্যাঁ। আচ্ছা এখন তুমি খুব খেয়াল করে দেখো, তাহলে এই পাশে যদি আমি মনে করি তাহলে এই পাশে আমার কি আছে, এই পাশে এটা 1 নাম্বার অক্ষর, এটা 2 নাম্বার অক্ষর, ঠিক আছে। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে। তাহলে এটাও 1 নাম্বার, এটা 2 নাম্বার, এখানে একটা 1 নাম্বার 2 নাম্বার হবে। আচ্ছা তাহলে আমরা বলছি প্রথমটার জন্য প্রথমটা, অর্থাৎ ই এর মান কত, ই ইকুয়াল টু কত 5, এফ ইকুয়াল টু কত 6, অর্থাৎ দেখো আমরা এবিসিডি অক্ষরটা গুনবো, হ্যাঁ এ বি সি ডি ই, ঠিক আছে। দেখো তুমি যদি এবিসিডি লেখো এ বি সি ডি ই, এটা 1 2 3 4 5, অর্থাৎ ই টা কয় নাম্বার অক্ষর 5 নাম্বার, আর এফ টা কয় নাম্বার অক্ষর 6 নাম্বার, ওটাই লিখছে যে ই ইকুয়াল টু 5 হয়, অর্থাৎ ই এর মান কত 5, এফ এর মান কত 6। তাহলে তুমি এখন বলো বি কয় নাম্বার অক্ষর, বি কয় নাম্বার অক্ষর 2, বি কয় নাম্বার অক্ষর, এখানে বি সি কো বি কয় নাম্বার 2 আর সি কয় নাম্বার 3, তাহলে বি সি কত হবে 23 হবে। কেমনে 23 হলো, ওই যে ই এর মান 5, অর্থাৎ ই এর মান কেন 5, কারণ এবিসিডি করে গুনলে ই 5 নাম্বার অক্ষর, এফ কয় নাম্বার অক্ষর 6 নাম্বার অক্ষর, তাহলে এখানে কি বি কয় নাম্বার অক্ষর হবে, বি হবে 2 নাম্বার অক্ষর, আর সি কয় নাম্বার অক্ষর, সি হবে 3 নাম্বার অক্ষর। বুঝতে পারছি, তাহলে 23 হবে, বুঝতে পারছি 23, হ্যাঁ সামিয়া ইসলাম বলছে 23, বুঝতে পারছি খুব সহজ, এগুলাই আসবে, ঠিক আছে। আচ্ছা তারপর চলে আসো আরো দেখাই কিছু, যদি 1 3 9 4 আচ্ছা ভালো একটু গোলা দেখা যাচ্ছে 1 3 9 4 ইকুয়াল টু লিখছে ACID, ঠিক আছে। বলছে 4 5 1 6, তাহলে 4 5 1 6 ইকুয়াল টু কত। আমি আবার বলছি যখন এরকম থাকবে সুন্দর করে এবিসিডি লিখে ফেলবা, এ বি সি ডি ই এফ জি এইচ
আই জে কে এল এম এন ও পি। দেখো আমার ডি এত পর্যন্ত দেওয়া লাগতেছে না, আই পর্যন্ত লিখলে হয়। হ্যাঁ, মানে যত পর্যন্ত থাকবে এর সর্বোচ্চ অক্ষর কত আই, তাহলে আই পর্যন্ত লিখবা। ঠিক আছে? আচ্ছা, আর মার্কিং করে ফেলো 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 6 7 8 9 10। ঠিক আছে? আর বাকিগুলো আমার লাগবে না বাবু। হ্যাঁ, যেহেতু এখানে 10 এর বেশি নাই একটাও। হ্যাঁ, সেটা মুছে দিতে পারো একটু। 9 পর্যন্ত লিখলাম আমরা। আচ্ছা, এখন দেখো প্রথমটার জন্য আমি বলছি সবসময় প্রথমটা, নিয়মটা হলো কি প্রথমটার জন্য সবসময় কি প্রথমটা, অর্থাৎ এ কয় নম্বর অক্ষর 1, তাহলে 1 এর জন্য 1, সি কয় নম্বর অক্ষর 3, তাহলে এর জন্য 3 বসাইছে, আই কয় নম্বর অক্ষর দেখো 9, এই জন্য 9 বসাইছে, ডি কয় নম্বর 4, এই যে 4 বসাইছে। তাহলে তোমার এটা এখন বসাইতে খুব কঠিন হবে। 4 5 1 6, आंसर কত হবে বলো? এই 4 নম্বরে কি আছে? 4 মানে ডি। ঠিক আছে? 5 মানে কি ই, তাহলে এই ই। 1 মানে কি এ। ঠিক আছে? আর 6 মানে এফ, এই ডিফ। ঠিক আছে? তাহলে आंसर হলো ডিফ। आंसर কি? ডিফ। आंसर ডিফ। হ্যাঁ, গুড গুড গুড, এই তো সুন্দর সুন্দর, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে? অনেক 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 ভালো লাগতেছে। তোমরা এইগুলাই পরীক্ষা আসবে, একদম এগুলাই আসবে, খুব পানির মতো সহজ আসবে। ঠিক আছে? ভাইয়া যা পড়াচ্ছে তাই আসবে, ভাইয়া যা পড়াচ্ছে তাই আসবে। ঠিক আছে? আচ্ছা, জাবির একটা প্রশ্ন এরকম আসছিল যে বারবিট, বি এ আর বি এ টি, বারবিট, বারবিট যদি সাজাই তাহলে কিসের নাম? এটা একটা পূর্ণ বিন্যাস, এটা কি বিন্যাস করে দেখতে হবে। দেখো কি অক্ষর মিলাইতে পারো তুমি। দেখো আরটাকে যদি আমরা প্রথমে লিখি, আর বি যদি এ লিখি, দেখো এটা র্যাবিট হয় না? এটা কি র্যাবিট লেখা যায় না? ঠিক আছে? র্যাবিট লেখা যায় কিনা দেখো। ঠিক আছে? আর র্যাবিট একটা কি? র্যাবিট একটা প্রাণীর নাম। ঠিক আছে? তাহলে आंसर কি হইছে? आंसर হলো একটা প্রাণীর নাম। অপশনে থাকে এরকম যে এই বারবিট, এই বারবিটকে যদি সাজাই তাহলে এটা কিসের নাম হবে? অপশনে ধরো লিখছে দেশের নাম, সাগরের নাম, মহাসাগরের নাম, প্রাণীর নাম। তাহলে এই বারবিটকে তোমাকে একটু সাজাইতে হবে। তাহলে তোমাকে একটা আমি একটা দেই, তোমাকে যদি বলি আর এ পি আই এস, র্যাপিস, এটিকে সাজালে, ঠিক আছে, এটিকে সাজালে কিসের নাম হবে? কিসের নাম হবে? ধরো অপশনে কোন নাম্বার দিলাম? দেশের নাম। ক নাম্বার দিলাম হলো সাগরের নাম। ক নাম্বার দিলাম হলো শহরের নাম। আর বড় নাম্বার দিলাম প্রাণীর নাম। দেখি না বলো তো, এই র্যাপিস, র্যাপিস এটিকে সাজালে কিসের নাম হবে? দেশের নাম, সাগরের নাম, শহরের নাম না প্রাণীর নাম? ক্যাপিটাল। হ্যাঁ, গুড গুড গুড। ঠিক আছে? এই নিজে হাতে পারবা, পারবা, একটু প্র্যাকটিস করলেই পারবা। দেখো ভাইয়া বোঝাচ্ছে, অনেক সহজে পারবা। দেখো এটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে কি হয়? এই র্যাপিসটা আসলে সুন্দর করে সাজালে কি হয়? প্যারিস হয়, প্যারিস। ঠিক আছে? কি হয়? প্যারিস হয়। ঠিক আছে? র্যাপিসটাকে সুন্দর করে সাজালে কি হয়? পি এ আর আই এস, প্যারিস, ফ্রান্সের প্যারিস। হ্যাঁ, প্যারিস একটা কিসের নাম? প্যারিস একটা শহরের নাম। প্যারিস একটা শহরের নাম বা টাউনের নাম। তাহলে आंसर কি হবে? শহরের নাম। ঠিক আছে? প্যারিস কিন্তু দেশ না, অনেকে দেশ ভাবতে পারে, দেশ না কিন্তু। হ্যাঁ, প্যারিস একটা শহরের নাম। ঠিক আছে? দেশের না, দেশ তো ফ্রান্স, ফ্রান্স হলো দেশ, ফ্রান্সের প্যারিস, প্যারিস হলো শহরের নাম। ঠিক আছে? অথবা তুমি মানে রাজধানীর নাম, রাজধানীর নাম হয়তো এরকম। ঠিক আছে? দেশ না। এই সবাই পারবা, সবাই পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি? তাহলে সাংকেতিক বিন্যাস আসলে পারবা না? এই সাংকেতিক বিন্যাস আসলে পারবা কিনা বলো? খালি অক্ষর মিলাবা, এবিসিডি থাকলে এবিসিডি অক্ষর লিখে ফেলবা, এবিসিডি থাকলে এবিসিডি অক্ষর লিখে ফেলবা, অক্ষর লিখে লিখে মিলাবা। আর সবসময় নিয়ম এরকম, প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়, তৃতীয়র জন্য তৃতীয়, চতুর্থের জন্য চতুর্থ। এবং দেখবা ওখানে কি চেঞ্জ করছে, মাথাটাকে কাজে খাটাবা, কি চেঞ্জ করছে। এটা যদি বুঝো তাহলে দেখবা সহজেই পেরে গেছো। এখন তোমাদের আইকিউ কার কত ভালো, এখন আমি কয়েকটা জিনিস পড়াবো। এই জিনিসগুলো যে ভালো করবা তাহলে বুঝবো অনেক ভালো করো। আচ্ছা, তোমাকে যদি আমি প্রশ্ন করি, এখন আমরা পড়াবো হলো ভাষাগত যৌক্তিক বিচার। ভাষাগত যৌক্তিক বিচার, যৌক্তিক বিচার। ঠিক আছে? এটা একটু পড়াবো। দেখো একটা প্রশ্ন তোমাকে দেখাই।
6 জন বালক 6 মিনিটে 6 পৃষ্ঠা লেখেন। 6 জন বালক 6 মিনিটে 6 পৃষ্ঠা লেখেন, ঠিক আছে? তাহলে তোমরা একজন বালক 1 মিনিটে, তাহলে একজন বালক 1 মিনিটে কত পৃষ্ঠা লিখবে? ঠিক আছে, অপশন ক 1 পৃষ্ঠা, খ 2 পৃষ্ঠা, ঠিক আছে, তারপরে হলো ঘ 6 পৃষ্ঠা, বর্গ 3 পৃষ্ঠা। বলো তো आंसर কোনটা হবে? 6 জন বালক 6 মিনিটে 6 পৃষ্ঠা লেখেন, একজন বালক 1 মিনিটে কত পৃষ্ঠা লিখবে? গুড, আরে সবাই পারে দেখি, শাবাশ শাবাশ। হ্যাঁ, এইটার যে ব্যাপারটা, এটা হলো সবচেয়ে মজার একটা মানে ম্যাথ বা মজার একটা আইকিউ। এটা অ্যাকচুয়ালি একটা আইকিউ, মাথায় যে মানুষের বুদ্ধি, মানে বুদ্ধি যে মানুষের মাথায় আছে, এটা হলো অ্যাকচুয়াল আইকিউ। বাকিগুলো আইকিউ হচ্ছে আমার এই আইকিউটাকে সবসময় ভালো লাগে, মানে এটার ব্যাপারটা একটা অন্যরকম একটা ব্যাপার আছে। যে 6 জন বালক 6 মিনিটে, এটা দেখো, ধরো আমি একটা লেখা লিখতেছি, তুমি একটা খাতায় লিখতেছো, তুমি আরেকটা খাতায় লিখতেছো, এরকম 6 জন আমরা 6 খাতায় লিখতেছি। এখন এনে যদি 1 2 3 4 5 6 6 জন লিখতেছি, আমার লেখা কি তুমি লিখতেছো? না, লেখো না। মানে তোমার লেখা কি ও লিখতেছে না, মানে আলাদা আলাদা মানুষ কিন্তু সবাই সবারটা লিখতেছে। অর্থাৎ আমি যতটুকু লিখছি, আমার যে সময় লাগছে তোমারও সেম সময় লাগছে। সো এখানে ঐকিক নিয়ম করে ফেলো অনেকে কি করে, 6 জন বালক 6 মিনিটে 6 পৃষ্ঠা, তাহলে একজন বালক 1 মিনিটে 1 পৃষ্ঠা লিখবে। এই ভুলটা করা যাবে না, এই ঐকিক নিয়মটা করা যাবে না, এই ঐকিক নিয়মটা করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ 6 জন বালক 6 পৃষ্ঠা লিখছে, একজন বালক কয় পৃষ্ঠা লিখবে? একজন বালক সেম 6 পৃষ্ঠায় লিখবে। এই ভুলটা করা যাবে না, বুঝতে পারছি? এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? আবার বলতেছি, যারা যারা এখনো ভর্তি হও নাই, তারা জাবি ইউনিটে আমাদের অবিসিটি ব্যাচে, জাবি পরবর্তী ব্যাচে যে ভর্তি চলতেছে, চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারো। আমার বিশ্বাস তোমরা ঠকবা না এবং তোমরা অনেক অনেক ভালো করবা, ঠিক আছে? এই নাম্বারে আছে বা উপরে যে কোনো ডেসক্রিপশন নাম্বার, বিকাল বা নগদে 1499 টাকা পাঠিয়ে দিলে আমরা তোমাদের প্রাইভেট গ্রুপে লিংক দিয়ে দিব এবং প্রত্যেকটা ক্লাস, ঠিক আছে, রেকর্ডেড করা আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এই প্রশ্ন বুঝছো? এই যে প্রশ্ন আসতে পারবা না, দেখো আরেকটা দেখাই, আচ্ছা, 8টা বানর বাংলায় লিখি। যদি বলি 8টি বানর 8 মিনিটে 8টি কলা খায়, 8টি বানর 8 মিনিটে 8টা কলা খায়, 48 মিনিটে 48টা বানর 48 মিনিটে 48 মিনিটে 48টা কলা, 48টি কলা কতটি বানর খেতে পারবে? দেখি এটার আনসারটা বলো তো। ক নম্বর? 6, ক নম্বর 8, ইংলিশে লেখো। হ্যাঁ, ক নম্বর হলো আর কত অপশন আছে? 24 48, 24 48। দেখি এটা আনসার করো তো, দেখি আনসার করো তো। এই না, 1 পৃষ্ঠাতে লিখছো, কই 1 পৃষ্ঠাকে যেদিন দেখলাম সুরমা সুলতানা বলছে 1 পৃষ্ঠা না, 1 পৃষ্ঠা হবে না। তুমি ভালো মতো খেয়াল করে দেখো, তোমরা ধরো 3 বাই বোন লিখতে বসছো, 6 মিনিটে তোমরা ধরো হলো তুমি 6 পৃষ্ঠা লিখছো, মানে কথা 1 মিনিটে 6 পৃষ্ঠা লিখছো আলটিমেটলি, ঠিক আছে? এখানে কিন্তু মানুষটা মুখ্য না, মানে এখানে ঐকিক নিয়ম করা যাবে না। এখানে তোমার যে সময় লাগবে 6 জনের সেম সময় লাগবে, এই জন্য 1 মিনিটে কি করবা, 6 পৃষ্ঠা লিখতে পারবা। বুঝাইতে পারছি? এক সেম জিনিসটাই থাকবে, ওইখানে ঐকিক নিয়ম আসবে না, ওকে? এখানে ব্যাপারটা দেখি, বলো কে কে কেমন বুঝতেছো, দেখি বলো তো।
48 48 সবাই 48 বলতেছ কেন? 48 প্রশ্নটা বুঝো ভালো মতো। 8টা বানানোর 8 মিনিটে 8টা কলা খাইছে। 8টা বানানোর 8 মিনিটে 8টা কলা খাইছে, ঠিক আছে? 48টা মিনিটে 48টা কলা, কিন্তু 48টা বানানো না। 48টা কলা খাইতে কতটা বানানো লাগবে ভালো মতো বুঝো। 48টা কলা কিন্তু কত মিনিট কতটি বানানো লাগবে ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো। এটা এদিকে তো অবশ্যই প্রশ্ন ছিল। আটচল্লিশ মিনিট বলছে, 48 মিনিটে 48টা কলা খাবে, ঠিক আছে? দেখো এখানে মোট হিসাবটা এরকম যে 1 মিনিটে 1 মিনিট না চলবে, একটা কলা খাইতে সময় লাগে 8 মিনিট। ঠিক আছে, একটা কলা খাইতে কিন্তু সময় লাগে 7 মিনিট। এর ব্যাপারটা বুঝো। 8টা বানা 8 মিনিটে 8টা কলা খাইছে। এর মূল যদি বেসিক বলি, একটা কলা খাইতে কয় মিনিট সময় লাগছে? 8 মিনিট সময় লাগছে। বুঝতে পারছি? একটা কলা খাইতে 8 মিনিট সময় লাগছে, ঠিক আছে? তাহলে একটা কলা খাইতে হলো কি সময় লাগে 8 মিনিট। তাহলে 8টা বানার, এটা আমরা চিন্তা করি 8টা বানার 16 মিনিটে, ঠিক আছে? 8টা বানার যদি 16 মিনিটে হয়ে গেল, 8টা বানার 16 মিনিটে কয়টা কলা খেতে পারবে? অবশ্যই 16টা কলা খেতে পারবে, ঠিক আছে? মানে মোট এটা আগে বুঝি যে একটা কলা খাইতে সময় লাগে 8 মিনিট। মানে তোমাকে যে কলাটা দিছে এই কলাটা 8 মিনিটে 8টা কলা খাইতে মানে কি একটা বানালে 8 মিনিট সময় লাগে একটা কলা খাইতে, ঠিক আছে? 8 মিনিট। এই ভাবে যদি আমি চিন্তা করি যে 16 মিনিটে কয়টা কলা খেতে পারবে? 16টা কলা খেতে পারবে, ঠিক আছে? 8টা বানানো 16 মিনিটে 16টা কলা খেতে পারবে। কেন কেন যদি এটা বলি, দেখো এর মূল বেসিকটা হলো এইখানে, ঠিক আছে? যদি 8টা খায় 8টা কলা খাবে, 8টা কলা খাওয়া শেষ করার পর আবার কি বাকি 8টা খাবে। তারপর কি করবে? প্লাস অপর 8 মিনিটে বাকি 8টা খাবে, ঠিক আছে? মানে প্রথম 8টা খাবে, এরপর অপর 8 মিনিটে আর কি আবার 8টা খাবে। অর্থাৎ দেখো এখানে মোট কথা হলো কি যে হলো 8টা বানানোর 16 মিনিটে 16টা কলা খেতে পারবে, ঠিক আছে? কেমনে? ওই 8টা কলা খাবে, অপর 8 মিনিটে আর কি খাবে? বাকি 8টা খাবে। তো এইভাবে যদি তুমি খাওয়াইতে থাকো, ঠিক আছে, কিভাবে 48 মিনিটে 48টা কলা, 48 মিনিটে 48টা কলা, ঠিক আছে? বানর কিন্তু সেমই থাকবে, বানর এখানে কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? অনেকে ভাবতে 6 হইতে পারে না, 6 কখনোই হবে না। সেম বানর সেম কলা খেতে পারে, ঠিক আছে? এটা একটু তোমাদের মানে মাথাটা একটু ঘুরাই দিছে এইভাবে যে কলাটাকে আগে দিয়ে দিচ্ছে, কয়টা বানর খেতে পারে বলছে, সেম সময় লাগবে, মানে সেম বানরই থাকবে। মিনিট তো এখানে ফ্যাক্ট না, এখানে মিনিটের চেয়ে ফ্যাক্ট হলো বানর কয়টা আছে, বানর 8টা বানরই ওই 48 মিনিটের সেম কলাই খাবে, 48টা কলাই খাবে। বুঝো না এই ব্যাপারটা? মোট কথা হলে একটা কলা খাইতে সময় লাগে 8 মিনিট। তুমি ভালো মতো এটা বুঝো আগে, একটা কলা খাইতে সময় লাগে কয় মিনিট? 8 মিনিট, ঠিক আছে? তাহলে 48 মিনিট আছে। মোট কলা কয়টা খাইতেছে? 6টা। কলা যদি বলতো তাহলে आंसर হতো 6টা, ঠিক আছে? মানে এরকম যে প্রত্যেকটা বানর কয়টা করে কলা খাচ্ছে? 6টা করে কলা খাচ্ছে। এটা বুঝো আগে যে 8টা বানর 8 মিনিটে 8টা কলা খাইছে, অর্থাৎ একটা কলা খাইতে সময় লাগছে 8 মিনিট। একটা কলা খাইতে সময় লাগছে কয় মিনিট? 8 মিনিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে 48 মিনিটে কয়টা কলা খাইতে পারবে একদম? 48 মিনিট তুমি আগে এটা আমার বলো। তোমার এই যে হিসাবটা দেখাই, তুমি নিজে ধরো একটা কলা তোমার খাইতে সময় লাগছে 8 মিনিট, তাহলে তুমি 48 মিনিটে কয়টা কলা খাইতে পারবে? একটা তুমি অবশ্যই 6টা কলা খাইতে পারবা। এখন বলছে তো এরকম 48 মিনিটে 48টা কলা খাইতে কতজন তুমি লাগবে? তো তুমি যদি যদি 48 মিনিটে 6টা কলা খাও, তাহলে বাকি আরো 6 জন কি মানে বাকি আরো 8 জন কি করবে? 6টা কলাই খাবে। অর্থাৎ মানুষ যদি বলতো তাহলে একই হইতো, आंसर কয়টা হতো? 8টাই হইতো। বুঝছো কিনা বলো আগে? আরেকবার বলেন। আচ্ছা আমি আরেকবার বলতেছি, খুব ভালো মতো খেয়াল করো। তোমাকে যে বুঝাই, তোমার বাসায় তোমার আব্বা কলা আনছে, তোমরা তোমরা 8 ভাই বোন, খুব ভালো মতো বোঝো, তোমরা 8 ভাই বোন, কলা আনছে তোমার আব্বা 48টা কলা বাসাতে আনছে। তুমি এটা ভালো মতো বোঝো। তোমার একটা কলা তোমার একটা কলা খাইতে 8 মিনিট সময় লাগে, তোমার একটা কলা খাইতে 8 মিনিট সময় লাগে,
তুমি 48 মিনিট তোমাকে সময় দেওয়া হলো, সবাইকে তোমাদের 8 ভাই বোনকে 48 মিনিট সময় দেওয়া হলো, বললো তোমরা সবাই কলা খাও, তোমরা সবাই কলা খাও, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো তুমি তুমি কি করলে, তোমার একটা কলা খাইতেছ 8 মিনিট সময় লাগছে, পরে দ্বিতীয় কলা খাইলে আরো 8 মিনিট সময় লাগছে, তৃতীয় কলা খাইছো আরো 8 মিনিট সময় লাগছে, এরকম 48 মিনিটে তুমি নিজে 6টা কলা খাইছো। তোমরা ভাই বোন কয়জন? 8 জন, 8 জন প্রত্যেকে তাহলে 6টা করে কলা খাইছে। তাহলে দেখো যে আমরা 6 জন, সবাই মানে আমরা 8 জন, আমরা সবাই 6টা করে কলা খাইছি, ঠিক আছে। সময় সবার কত মিনিট লাগছে? সবারই সময় 48 মিনিট লাগছে। টোটাল কলা কয়টা শেষ হয়েছে? টোটাল কলা সবার 48টা শেষ, মানে সবার মিলে 48টা কলা শেষ হয়েছে, বুঝতে পারছি। তাহলে মানুষ চাইছে, কয়জন মানুষ খাইছে আমরা? তাহলে কয়টা বানর খাইছে এরকম? তাহলে কয়টা বানর খাইছে? 8টা বানর খাইছে, বুঝছো? 6 না, 6 হলো, হ্যাঁ, প্রত্যেকে কয়টা করে কলা খাইছে ওটার আনসার 6। 48 মিনিটে প্রত্যেকে হলো 6টা করে কলা খাইছে, কিন্তু কতজন খাইছে? 8 জন খাইছে। এনে যে জন চাইছে প্রত্যেকে কিন্তু 6টা করে কলা খাইছে, মানে 8 জন মানুষ 6টা করে কলা খাইছে, ঠিক আছে। 8 জন মানুষ 6টা করে কলা খাইছে। এক একজনের সময় লাগছে কয় মিনিট করে? এক একজনের সময় লাগছে কয় মিনিট করে? সময় লাগছে 8 মিনিট করে। একটা কলা খাইতে সময় লাগছে 8 মিনিট করে। তাহলে 6টা করে কলা যদি খায় সবাই যদি 6টা করে কলা খায়, সবার সময় কয় মিনিট লাগছে? 48 মিনিট। আবার এনে কয়জন আছে? 8 জন, ঠিক আছে। 8 জন আছে, 8 জন কয়টা করে কলা খাইছে? প্রত্যেকে 6টা করে কলা খাইছে। দেখো যে 48 জন, মানে 48, এটা হলো 48 টি কলা, আর হলো এই যে 48 মিনিট, এটা কি জন তো কয়জন? জন তো 8 জনই, জন কিন্তু বাড়ে না, জন 8 জনই আছে, ঠিক আছে, বুঝছি ভাই। আচ্ছা, আমি যেটা বলছি যে তুমি তোমার বাসারটা চিন্তা করবা, যে তোমরা 8 ভাই বোন, তুমি একা একটা কলা খাইতে 8 মিনিট সময় লাগে, তোমাকে 48 মিনিট সময় দেওয়া হয়েছে, তুমি কয়টা কলা খাইতে পারবে? 6টা। তো তোমার মতো এরকম আরো 7 জন ভাই বোন আছে, তাহলে ওরাও কি করবে? ওরাও 6টা করে কলা খাবে, ঠিক আছে। টোটাল কলা 48টা শেষ হবে। টোটাল সময় তো সময় ধরে দেওয়া হয়েছে, গড়িতে বলে দেওয়া হয়েছে মিনিট পরে সবার সময় শেষ হয়ে যাবে। ধরো তোমার একটা পরীক্ষা শুরু হয়েছে, বলা হয়েছে যে তোমরা কে কয়টা কলা খাইতে পারো, 48টা কলা দিয়ে কে কয়টা কলা খাইতে পারবে 48 মিনিট সময়। তো তোমাদের সবারই কি করা লাগে? 8 মিনিট সময় করা লাগে। তো সবাই 6টা করে কলা খাইতে পারছো, 48টা কলা শেষ হয়েছে, 48 মিনিট শেষ হয়েছে, মানুষ তোমরা 8 জন। কলা এক একজন কয়টা করে খাইছো? কলা খাইছো এক একজন 6টা করে, ঠিক আছে। ও আচ্ছা, তোমার খাইতে টাইম লাগে 10 সেকেন্ড। আচ্ছা, এটা একটু কঠিন, হ্যাঁ, এই জন্য এটা বুঝাই দিলাম। এটা যে বুঝবে এইটার প্রশ্ন সব বুঝবে সে, ঠিক আছে। না হলে কি করবে? না হলে অনেকে 48 টাকা আসবে, না অনেকে 6 টাকা আসবে, এই জন্যই বুঝাইলাম। এটা খুবই কঠিন ছিল, এটা সবচেয়ে কঠিন এটা, ঠিক আছে, বুঝছো এটা? তাহলে বাসায়টা চিন্তা করবা যে বাসায় তুমি 48 মিনিটে 6টা কলা খাও, এরকম তোমরা 8 ভাই বোন, 8 ভাই বোনে 6টা করে কলা খাইছো, 48 মিনিট শেষ হয়েছে। তাহলে মানুষ যদি বলে মানুষ হলো 8 জন, যদি এইভাবে আসতো যে এক একজন কতটা করে কলা খাইছে, একজন কয়টা করে কলা খাইছে, তাহলে প্রত্যেকজন 6টা করে কলা খাইছে, মোট কলা 48টা, প্রত্যেকজন খাইছে 6টা করে, আর মোট মানুষ হলো 8 জন, ঠিক আছে। মোট মানুষ 8 জন, খাইছে 6টা করে কলা, টোটাল কলা 48টা, আর টোটাল সময় লাগছে সবার 48 মিনিট, ঠিক আছে। এরপরে যদি না বুঝে তাহলে তোমার তাহলে আমি কি বলবো? তানভীর ভাই আবার করছে, কেউ বিসিএস পাস করে নাই। আচ্ছা, হ্যাঁ, এবং এগুলো কিন্তু বিসিএস এর কোশ্চেন, এগুলো খুবই টাফ কোশ্চেন, হ্যাঁ। এবং বিশ্বাস করবে কিনা যে আমার এইবার বিসিএস যাই পরীক্ষা হয়েছে, মানসিক দক্ষতা থাকে, বুঝছো, এটাকে আইকিউ বলে, মানসিক দক্ষতা, যেটা তোমাদের আইকিউ, হ্যাঁ। এই আইকিউ 15 মার্ক থাকে, ঠিক আছে। বিসিএস এ আইকিউ 15 মার্ক থাকে। আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে ভালো সাবজেক্ট হয়েছিল এই আইকিউ না, আইকিউ আমি 15 পেয়েছি, একদম পাইনি এইবার, আলহামদুলিল্লাহ। মানে আইকিউ আমার 15তে 15 আসছে, মানে আমি দুইটা সাবজেক্টে হলো ফুল মার্ক পাইছি, তার মধ্যে আইকিউটা হলো, আইকিউ 15 আসছিল, 15 পেয়েছি, একও কাটা যায় না, ঠিক আছে। মানসিক দক্ষতা আর কি, মানসিক দক্ষতা 15 পেয়েছি। এই জন্য বললাম আইকিউ খুব সহজ যদি তোমরা ভালো মতো পারো। আচ্ছা, চলো নেক্সট টাতে যাই। এটা একটু কঠিন ছিল, এই জন্য সময় একটু বেশি দিলাম, হ্যাঁ। দোয়া করে আমার জন্য, বুঝছো। এই নাম্বার তো ফ্যাক্ট না, এগুলো ছোট ছোট নাম্বার ফ্যাক্ট না, মানে মূলত চান্স পাওয়াটা ফ্যাক্ট, হ্যাঁ। পরীক্ষা আসলে হয়েছে আলহামদুলিল্লাহ, তারপর আসলে ভয় আছে একটু, মানে আসলে প্রিপারেশন তো আসলে অনেকে যারা হলো আমরা মেডিকেলে পড়ি তারা তো একটু প্রিপারেশনের সময় খুব কম পাই, কিন্তু যারা বাইরে পড়ে, ধরো আমার আরো অন্যান্য কোর্স থাকে, অনেক পড়াশোনা থাকে, সবকিছু নিয়ে বিসিএস এর জন্য সময়টা খুব কম পাই। এই জন্য সবার কাছে দোয়া চাই, অনেক বেশি মন থেকে দোয়া চাই, নামাজে অবশ্যই দোয়া চাই, ঠিক আছে। একটু দোয়া করো যারা আল্লাহ তাআলা মানে সহায় হয়। পরীক্ষা যাই হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক খুশি, একটু খারাপ হইতে পারতো, ঠিক আছে। কাট মার্কটা অনেক ফ্যাক্ট, ধরো মেডিকেলে এই বছর যারা 70-72 হয়েছে অনেক ভালো মার্ক, বাট চান্স হয়েছে 74-এ। এই জন্য বলি যাই হোক দোয়া চাই, ঠিক আছে, দোয়া করো সবাই। আচ্ছা, তারপর আসা হলো সাংকেতিক প্রণালী, সেটা শেষ করে দিই। এটা হলো
ঠিক আছে। আরেকটা প্রশ্ন মাঝে মাঝে আসে, কি ছাড়া সেলাই অসম্ভব, কি ছাড়া সেলাই অসম্ভব, এইটার কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, ধরো ক নম্বর অপশন আছে হলো মেশিন, খ নম্বর অপশন আছে হাত, গ নম্বর অপশন আছে সুই, বড় নম্বর অপশন আছে দর্জি। দেখি এটা বলো তো, এটা আনসার বলো, এটার আনসার একটু বলো। সি, হ্যাঁ সুই। গুড। এটা কেন দেখো, এটা এগুলো আনসার করার জন্য যে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা মনে রাখবা, যেটা ভাইয়া বলে দিতেছে যে পরীক্ষা হলে তুমি কি মনে করতেছো এটা ফ্যাক্ট না, পরীক্ষা হলে ওই স্যার যে প্রশ্ন করছে ওই স্যার কি চাইছে ওইটা হলো ফ্যাক্ট। তোমার কাছে মনে হতে পারে ভাই সেলাই তো মেশিন ছাড়া অসম্ভব, মেশিন ছাড়া সেলাই করা যায় নাকি, তুমি বলতে পারো ভাই হাত না থাকলে সেলাই করা যায় নাকি, এটা তো অসম্ভব, দর্জি ছাড়া সেলাই করা যায় নাকি, এটা অসম্ভব। কিন্তু দেখো তোমাকে ভাবতে হবে এটাই যে পরীক্ষক মানে যে পরীক্ষার প্রশ্ন করছে প্রশ্নকর্তা এইখানে কি চাইছে। তাহলে কি বলছি, এগুলা দাগানোর ক্ষেত্রে মানসিক দক্ষতা বা আইকিউ দাগানোর ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে তোমাকে কি মানতে হবে, তুমি কি চাইতেছো এটা না, তোমাকে মানতে হবে যে পরীক্ষার হলের পরীক্ষার স্যার মানে পরীক্ষা যে প্রশ্ন করছে প্রশ্নকর্তা কি চাইছে। ঠিক আছে, দেখো এখানে মেশিন, হ্যাঁ অবশ্যই মেশিন ছাড়া সেলাই সম্ভব, কেউ যদি হলো হাত দিয়ে করতে পারবে না, করতে পারবে। এখন হাত, হ্যাঁ হাত ছাড়াও সম্ভব, দেখবা অনেকের হাত নাই তার পা দিয়ে সেলাই করতে পারে, এরকম বাংলাদেশে ইত্যাদিতে দেখাইছে, আমি নিজে দেখছি যে হাত নাই সে পা দিয়ে সেলাই করতে পারে, তার মানে হাতও এখানে মুখ্য বিষয় না। দর্জি, তুমি কি দর্জি নাকি, বাসায় যে তোমার আম্মু যে তোমাকে সেলাই করে দেয় এই জন্য কি দর্জি হইতে হয়েছে, তার মানে দর্জিও লাগে না। কিন্তু তুমি সুই ছাড়া কখনোই কি করতে পারবে না, সেলাই করতে পারবে না। এই জন্য তাহলে এখানে যদিও তোমার হাতও ঠিক, মেশিনও ঠিক, দর্জিও ঠিক, কিন্তু তারপরেও পরীক্ষক তোমাকে এখানে সুইটাই চাইছে, এই জন্য তোমাকে এটাকে খুঁজে বের করতে হবে এবং এটাকে আনসার করতে হবে। বুঝতে পারছি? ডি, ডি না সি, আনসার হবে সি। হ্যাঁ সুই, দর্জি হবে না দর্জি না, দর্জি কেন, এই তুমি নিজেই তো সেলাই করতে পারো, তুমি নিজেই কি ধরো আমার বোন, ধরো আমার একটা শার্ট ছিঁড়ে গেছে, আমি বললাম বোন একটু সেলাই করে দেবে, বোন কি আমার সেলাই করে দেবে না, এই জন্য কি সে দর্জি, সে তো দর্জি না। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে ওকে ওকে। আচ্ছা তারপরে কিছু প্রশ্ন আছে এরকম। আচ্ছা ধরো বললাম চাঁপাইনবাবগঞ্জ এর সাথে আমের সম্পর্ক, ঠিক আছে, তাহলে নাটোরের সাথে কিসের সম্পর্ক, এটাই প্রশ্ন। হ্যাঁ এইভাবে আসে, চাঁপাইনবাবগঞ্জের সাথে যদি আমের সম্পর্ক হয় তাহলে নাটোরের সাথে কিসের সম্পর্ক হবে, আনসার বলো তো তোমরা। নাটোরে কি খাওয়া বিখ্যাত, নাটোরে কি খাওয়া বলো, গুড। নাটোরের সাথে কি বলো, আরো বলো নাটোরের সাথে কাঁচা গোল্লা। ঠিক আছে, কাঁচা গোল্লা থাকতে পারে বা রসগোল্লা থাকতে পারে, মানে যেটা থাকে আর কি। হ্যাঁ নাটোরের কাঁচা গোল্লা। ঠিক আছে, তো এই যে প্রশ্ন অনেক সময় আসে, তেমনি ভাবে আসতে পারে। হ্যাঁ কাঁচা গোল্লা, গুড গুড গুড, এই যে সবাই পড়ছে কাঁচা গোল্লা। ঠিক আছে, এই এই এগুলো এই প্রশ্ন আসলে পারবা না, জাস্ট সম্পর্কগুলো খুঁজবা। যে চাঁপাইনবাবগঞ্জ আম বেশি পাওয়া যায় তাহলে নাটোরে কোনটা বেশি পাওয়া যায়, কাঁচা গোল্লা বেশি পাওয়া যায়। ঠিক আছে, গুড, গোল্লা বা কাঁচা গোল্লা যেটা থাকে অপশন। হ্যাঁ এই যে প্রশ্ন। ওকে ঠিক আছে, তাহলে এই টাইপ যেগুলো আছে এগুলো একটু সলভ করার চেষ্টা করবো। আচ্ছা তারপর হলো পঞ্জিকা, তাহলে ভাষাগত যৌক্তিক বিচার শেষ। ঠিক আছে, তারপর আমরা সাংকেতিক বিন্যাস শেষ করছি। ঠিক আছে, তারপর হলো কি বলে গড়ি ও পঞ্জিকা, এটা লিংক দিয়ে দিব আজকে। হ্যাঁ এই ভিডিওতে আমি লিংক পিন পোস্ট করে দেবো। হ্যাঁ আচ্ছা, আর দিক আর দূরত্ব নির্ণয়, ঠিক আছে, দিক আর দূরত্ব নির্ণয় এটাও আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ এই দুটো লিংক দিয়ে আমি পোস্ট করে দেবো একদম। হ্যাঁ এবং আমাদের অবশ্যই ব্যাচে যারা আছো তাদের তো আমি একদম ওই পোস্টে, আমাদের যে মেইন পোস্ট আছে ওই মেইন পোস্টে সুন্দর করে এগুলো একদম লিংক দিয়ে দিব। আর যারা হলো আমার অবশ্যই ব্যাচের বাইরে যারা ফ্রি ক্লাস করতেছো তাদের জন্য আমি এই পোস্টে এই দুটো লিংক দিয়ে দিব। ওকে, সো এটা নিয়ে মন খারাপ করো না, এটা একদম ডিটেইলসে বলছি না। হ্যাঁ তাহলে এই চারটা টপিক আমাদের পড়ানো মোটামুটি শেষ। আচ্ছা তারপরে চলে আসো, আজকে যা পড়াইতেছি নেক্সট দিন একটার উপরে, কালকে এটার উপরে एग्जाम হবে। হ্যাঁ আমি অলরেডি প্রশ্ন করে আসছি, প্রশ্ন কালকে ইনশাআল্লাহ एग्जाम হবে। আচ্ছা আরেকটা প্রশ্ন দেখো তোমাদের পড়াই, প্রশ্নটা এরকম, পৃথিবী তার নিজ
নিজ কক্ষপথে 24 ঘন্টায় পৃথিবী তার নিজ কক্ষপথে 24 ঘন্টায় একটা পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি আর কি, হ্যাঁ 360 ডিগ্রি আবর্তন করে আর কি। তাহলে 75টি আবর্তনে 75 ডিগ্রি আবর্তনে, ঠিক আছে, মোট কত সময় লাগবে? মোট কত সময় লাগবে? এইটাই প্রশ্ন আসে অনেক সময়। এইটাই প্রশ্ন একদম জাহাঙ্গীরনগর মানে আসলে ওই বছর অনেক বেশি আসে দুধদাবার। দেখো এখানে যদি তোমাকে বলি কত সময় লাগবে, হ্যাঁ অপশনগুলো ধরো কত সময় বা কত মিনিট লাগবে, এইভাবেই বলে কত মিনিট লাগবে। তো দেখো এখানে কি আছে, ঘন্টায় আছে, কি আছে, ঘন্টায় আছে, ঠিক আছে। একবার আবর্তন করতে 360 ডিগ্রি লাগে, ঠিক আছে। একবার যদি আবর্তন করে 360 ডিগ্রি, একবার আবর্তন করে 360 ডিগ্রি, এরকম বুঝছো? আচ্ছা, বা 360 ডিগ্রি আবর্তন করে একবারে, ঠিক আছে, বা 360 ডিগ্রি আবর্তন করতেছে একবারে, যেভাবে বলো আর কি। এখানে মূল বেসিক এত কঠিন করে না যায়, আমি যেটা বলি একদম সহজে এই প্রশ্ন যদি আসে যে 24 ঘন্টায় আবর্তন হয়েছে, 24 ঘন্টাকে তুমি সবার আগে কি করবা, মিনিট বানাবা। তাহলে 24 × 60, এই যে মিনিট শেষ, ঠিক আছে। ঠিক আছে, এইটুকু শেষ কিনা দেখো, এইটুকু বুঝছো কিনা? তাহলে আমরা জানি যেটা চাওয়া হয় কত সময়, সময়টা উপরে থাকবে, যেটা চাওয়া হয় সেটা উপরে থাকবে, যেটা চাওয়া হয় আমি আবার বলতেছি কত সময় লাগবে এটা উপরে থাকবে, ঠিক আছে। তাহলে সময়টা উপরে, ঠিক আছে, আর যে ডিগ্রিটা এটা নিচে থাকবে, ঠিক আছে। তাহলে সময়টা উপরে, ডিগ্রিটা নিচে, নিয়মটা এরকম সহজ। যেটা চাবে, সময়টা চাইছে, তাহলে সময়টা মিনিটে আছে, অপশনগুলোতে মিনিট থাকে, এইজন্য মিনিটে। যদি সেকেন্ড হইতো তাহলে আরেকটা সাইড দিতাম, যদি সেকেন্ড হইতো তাহলে আরেকটা সাইড দিতাম, ঠিক আছে। যদি সেকেন্ড হইতো তাহলে কি করতাম, আরেকটা সাইড দিতাম। যেহেতু আমার মিনিট চাইছে তো আমার এই আরেকটা সাইডের দরকার নেই। আচ্ছা, তারপর কি, এটা তো একটা আবর্তনের জন্য। এখন কয়টা আবর্তন যে 75, তাহলে এর সাথে কি হবে, 75 গুণ হবে। এখন কাটাকাটি করো, 0 0 কাটা, 6 দিয়ে গেলে 36, এই 6 দিয়ে গেলে 424, 4 75 কত, 300 মিনিট, ঠিক আছে, 300 মিনিট। যদি অপশন 300 মিনিট থাকে তাহলে ভালো, 300 মিনিট না থাকে, যদি এলো কি ঘন্টায় থাকে তাহলে 60 দিয়া 0 0 কাটা 530, তাহলে आंसर হলো 5 আওয়ার। आंसर কি হবে, 5 আওয়ার। বুঝতে পারছো? এটা বুঝছো কিনা দেখো, সবাই ক্লিয়ার? কোনটার आंसर সি হবে? আচ্ছা যাও, এটা বুঝছো কিনা দেখো, এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা? এখন এটা দিয়ে যদি তোমাকে বলে এখানে 70টা আবর্তন, এখানে যদি বলে তোমাকে 60টা আবর্তন, ঠিক আছে, তাহলে পারবা না। 70টা আবর্তন যদি বলে, 60টা আবর্তন যদি বলে, 100টা আবর্তন যদি বলে, যাই বলো, তাহলে নিয়মটা এরকম, যেটা চাবে সেটাকে উপরে লিখবো, যদি সেকেন্ড হয় তাহলে আরেকটা সাইড দিব, ঠিক আছে। 360 ডিগ্রি নিচে লিখবো, ইনটু যতগুলো আবর্তন, 100টা আবর্তন হলে 100, 75 হলে 75, 70 হলে 70, 60 হলে 60, সবগুলো একবারে করে ফেলবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যদি এখানে 60 দিয়ে আরেকটা গুণ করতাম তাহলে आंसरটা সেকেন্ডে হইতো, ঠিক আছে। আর 60 দিয়ে একটা গুণ করছি, এটা आंसरটা মিনিটে হইছে। যদি 60 একটাও না লিখতাম, তাহলে आंसरটা ঘন্টায় হইতো। এটা যাতে এই বেসিকটুকু যাতে ক্লিয়ার থাকে। আমি আবারো বলতেছি, ধরো তোমাকে একদম ঘন্টায় চাইছে, তাহলে দেখো একদম ঘন্টায় করলে তাহলে 24, নিচে হলো 360, আর আগে কত জানি ছিল 75, ঠিক আছে। তাহলে দেখো যে এখন যদি কাটাকাটি করো, যেটা आंसर হবে এটা আওয়ারে হবে, ঠিক আছে। তার মানে আমি এটাই বোঝাতে যাচ্ছি যে 24 এর সাথে যদি তুমি 60 দিয়ে গুণ করো তাহলে মিনিটে আসবে, যদি আরো 60 দিয়ে গুণ করো তাহলে সেকেন্ডে আসবে, আর যদি না করো তাহলে সরাসরি ঘন্টায় আসবে। এই নিয়ম একটাই, নিয়ম সেম একটাই থাকবে। ভাইয়া আরেকবার বলেন না। আচ্ছা বলছি, দেখো তাহলে নতুন আরেকটা নিয়ম, নতুন আরেকটা লিখি। তাহলে এখানে 70টা আবর্তন দিয়ে, আগে 75টা দিয়ে রাখলাম, 70টা আবর্তন করে, 70 ডিগ্রি আবর্তন বা 70টা আবর্তন লিখি। বলছি যে সময়টা চাবে এটা উপরে থাকবে, তাহলে 24 * 60, তাহলে কি হয়েছে, মিনিট হয়ে গেছে, ডিভাইডেড বাই 360, আর যতগুলো আবর্তন এটা এনে গুণ দেব। এই কাটাকাটি করো, এই যে
636 424 4 7 কত 28 280 মিনিট। ঠিক আছে 280 মিনিট বুঝতে পারছি। আর আমি বলছি যদি এটাকে যদি সেকেন্ডে নিতাম, দেখো সেকেন্ডে যদি নিতাম তাহলে 24 ইনটু 60 ইনটু আরেকটা 60 ডিভাইডেড বাই কত 360 ইনটু কত 70। এই শূন্য শূন্য কাটা 6 দিয়ে কাটলে 636 6 দিয়ে কাটলে 10। ঠিক আছে তাহলে দেখো এই 240 ইনটু 70 এত এটা সেকেন্ড হবে। হ্যাঁ গুণ করলে যেটা আসবে সেকেন্ড হবে। তাহলে অপশন যেভাবে থাকে ওইভাবে। আর যদি ঘন্টার ক্ষেত্রে বলতাম তিনটাই দেখে দিই, ঘন্টা যদি হতো তাহলে 24/360 ইনটু হলো 70। ঠিক আছে কাটাকাটি করলে যদি 4 দিয়ে 6 দিয়ে কাটি 424 6 দিয়ে কাটলে 636 60 4 15 60। ঠিক আছে তাহলে 70/15 কি হ্যাঁ এত ঘন্টা বুঝতে পারছি। তাহলে 60 দুইবার যদি গুণ করি তাহলে সেকেন্ড আসবে, একবার গুণ করলে মিনিট আসবে, যদি না গুণ করি তাহলে আবার আসবে। এখন কোন কোনটা করবা? অপশনে যদি মিনিট থাকে তাহলে মিনিটে করবা, অপশনে যদি ঘন্টায় থাকে তাহলে ঘন্টাতে করবা, অপশনে যদি সেকেন্ড থাকে সেকেন্ডে করবা। এই ঠিক আছে এবং এইটাই প্রশ্ন অনেক আসছে। ওকে তাহলে এটা হয়ে গেল। তারপর চলে আসলে হলো দেখো একটা প্রশ্ন এরকম বলছে, ধরো বললাম রকি প্রথম হতে সপ্তম স্থানে আছে, রকি প্রথম থেকে সপ্তম স্থানে আছে এবং পিছন থেকে 21তম স্থানে আছে। ঠিক আছে তাহলে তোমাকে যদি বলে মোট সংখ্যা কত, বলো এটা কত হবে? প্রথম থেকে যদি বলি প্রথম থেকে সপ্তম স্থানে আছে আর শেষের থেকে 21তম স্থানে আছে। এখন দেখো সবচেয়ে মজার জিনিস যেটা হলো এটার ক্ষেত্রে নিয়মটা এরকম, দুইটাকে যোগ করে দিবা তাহলে 7 + 21 কত হলো 28। কিন্তু রকি তো দুই জায়গায় হয়ে গেছে, তাহলে একটা রকি বাদ যাবে না, তাহলে একটা রকি বাদ দিয়ে দিবা। এই তাহলে আনসার কয়জন, মোট কয়জন স্টুডেন্ট আছে? 27 জন। খুব সহজ। প্রথম থেকে ধরো তোমাকে বলছি মোট ধরো হলো তোমাকে বলছি যে তুমি প্রথম থেকে গুণে গেলে তুমি 7 নাম্বার, শেষের থেকে যদি গুণে আসি তাহলে তুমি হলো 21 নম্বরে। তাহলে বলছি মোট পরীক্ষার্থী কয়জন বা মোট শিক্ষার্থী কয়জন। তাহলে তুমি দুইবার পড়লা না, তোমাকে প্রথম থেকে গুণে আসছে 7 হয়েছে, শেষের থেকে গুণে আসছে তুমি 21 হয়েছো, তো তুমি তো একজনই। তাহলে নিয়মটা কি করবা? নিয়মটা করবা এরকম, নিয়মটা হলো দুইটাকে যোগ করবা, যোগ করে যেহেতু দুইজন হয়ে গেছে এই একজনকে বাদ দিয়ে দিবা। আনসার কয়জন হবে? 27 জন হবে। গুড, আনসার কয়জন হবে? 27 জন হবে। ঠিক আছে আচ্ছা তারপর যদি এরকম বলি যে কোনো এক প্রান্ত থেকে ধরো মিম দশম স্থানে এবং নিম দ্বাদশ স্থানে আছে, যে কোনো এক প্রান্ত থেকে নিম কত স্থানে আছে? দ্বাদশ স্থানে আছে। তাহলে মোট শিক্ষার্থী কয়জন এটা দেখি বলো তো, মোট শিক্ষার্থী কয়জন দেখি, এটা দেখি বলো তো কেউ, মোট শিক্ষার্থী কয়জন বলো তো, যে কোনো এক প্রান্ত থেকে দ্বাদশ স্থানে আছে। বলো তো এই মরিয়ম নিশা মিম, আরে মিম তো আমার একটা স্টুডেন্টের নাম মিম দাদা। ঠিক আছে বলো, বলছি যে কোনো এক প্রান্ত থেকে মিম দ্বাদশ স্থানে আছে, যে কোনো এক প্রান্ত থেকে দ্বাদশ স্থানে আছে। ঠিক আছে আর মোট শিক্ষার্থী কয়জন? মোট শিক্ষার্থী কয়জন? এটাও সেম ওই একই ব্যাপার, যে এই দিক থেকে গুণে গেলে তুমি 12 নম্বর অবস্থান আছো, এই দিক থেকে গুণে আসলে তুমি 12 নম্বর অবস্থান আছো। তাহলে ব্যাপারটা হলো কি দুইটাকে যোগ করে দিব, 12 + 12 এই যে মোট 24। আর তুমি তো দুই পাশে আছো, এই পাশে দিয়ে তুমি ওই পাশে দিয়ে তুমি, তাহলে একটা তুমিকে বাদ দিব, আনসার হলো 23 জন। আনসার কয়জন? 23 জন। আনসার কয়জন হবে? 23 জন। বুঝছো কিনা? 23 জন বুঝছো? ওই যে একটু ওটা থেকে তো একটু আগের যে অঙ্কটা দেখাইছিলাম ওটা বলে দিয়েছিলাম যে প্রথম থেকে 7 পরে শেষের থেকে 21, এটাতে বলে নাই, বলছে যে কোনো প্রান্ত থেকে দ্বাদশ, মানে এই পাশ থেকে মিলে গেলে তো 12তম, ওই পাশ থেকে মিলে আসলে 12।
তো তুমি তো দুইবার হয়ে গেলা, তাহলে দুইটাকে যোগ করবো 12 24, একজনকে বাদ দিয়ে দিব, আনসার হলো 23 জন। আনসার কয়জন? 23 জন। বুঝছো একটু? আনসার কয়জন? 23 জন। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ 24 মাইনাস 1, গুড। আরে মিম তো পেরে গেছে, মুরিয়ম নিশানি মিম। এই তোমাকে দেখি নিয়ে যাবো আমি, আর না দেখে কিন্তু তোমার নাম লিখছিলাম। আচ্ছা যাই হোক, ঠিক আছে ভাইয়া, বুঝছি, গুড। তাহলে এই যে প্রশ্ন জাহাঙ্গীরনগর ইনভেরিয়েবলি আসে, ঠিক আছে? এই যে প্রশ্নটা এখন মাত্র দিলাম। আচ্ছা তারপর আসো, জাহাঙ্গীরনগর আমাদের সময় যে পরীক্ষাটা হয়েছিল ওই সময়, মানে আমাদের সালে যে জাহাঙ্গীরনগর প্রশ্নটা হয়েছিল, ওইখানে একটা প্রশ্ন এরকম ছিল 2014-15 সালে, ঠিক আছে? প্রশ্নটা সেম এরকমই অনেকটা, যে 6টি না তো 6 হাত পর পর 6 হাত পর পর 10টি লাঠি এক লাইনে থাকলে প্রথম ও শেষ লাঠির দূরত্ব কত? প্রথম ও শেষ লাঠির দূরত্ব কত বলো তো, এটা দেখি। দেখি বলো তো এটা। অপশনগুলো দেখাই, দেখো অপশনগুলো যেভাবে, যদি 60, ক নম্বর অপশন 64, ক নম্বর অপশন 54, ক নম্বর অপশন 66। বলো বলো দেখি, দেখি এটা বুঝো কিনা। 6 হাত পর পর 10টা লাঠি বসছে, তাহলে মোট প্রথম আর শেষ লাঠির দূরত্ব কত? প্রথম আর শেষ লাঠির দূরত্ব মানে লাঠির মাঝখানে দূরত্ব কত? 54, গুড। 54 কেন? 54 কেন একটু বলো, 54 কেন? দেখো 6 হাত পর পর বসছে, কিন্তু প্রথম যে লাঠিটা বসে গেছে, প্রথমটা যে লাঠি বসছে এটা কি জিরোতে বসছে না? এরপরে সেকেন্ড লাঠি যে 6 হাত পর, থার্ড লাঠি যে 6 হাত পর, পরে ফোর্থ পরের লাঠি 6 হাত পর, পরের লাঠি 6 হাত পর, এরকম। তাহলে এরকম 6টা কয়বার আছে? 9 বার আছে, ঠিক আছে? কারণ 10টার মধ্যে প্রথমটা তো বসে গেছে, প্রথমটা জিরোতে বসছে, এই জন্য একটা বাদ যাবে, ঠিক আছে? 6 হাত পর পর বসছে, 10টা লাঠি আছে, প্রথম লাঠিটা শূন্যতে বসছে, এই জন্য একটা লাঠি এই লাঠিটা বাদ যাবে। তাহলে মোট লাঠি কয়টা আছে? 9টা লাঠি আছে, হ্যাঁ? তাহলে 6 নং কত? 54, 6 নং কত? 54। তাহলে आंसर কি হবে? দূরত্ব কত হবে? সরি 64 না, 54 হবে। দূরত্ব কত হবে? 54। কেন 54 হয়েছে বুঝছো? কেন 54 হয়েছে? কারণ প্রথম লাঠিটা শূন্যতে বসছে, এই জিনিসটা অনেকে বোঝে না। অনেকে 6 10 60 দিয়া ক নম্বরে 60 থাকে, একদম ক নম্বর অপশনটাই 60 দিবে, একদম দেখবে 60 টাকায় আসছে। কেন হয় নাই? কারণ প্রথম লাঠিটা শূন্যতে বসছে, প্রথম লাঠিটা কই বসছে? শূন্যতে বসছে, প্রথম লাঠি শূন্যতে বসছে। হ্যাঁ 6 × 10 - 6, এটা বলতে পারো। একই কথা, একই কথা যে এটাও বলতে পারো যে হ্যাঁ, যে মোট যতগুলো লাঠি ততগুলো দূরত্ব, তাহলে 6টা লাঠি মানে 6 হাত পর পর লাঠি 10টা লাঠি, মোট 60 মাইনাস হলে কি প্রথম লাঠিটা বাদ যাবে, তাহলে आंसर কত? 54। এটাও বলতে পারো। অথবা এইভাবে যে 10 - 1, হ্যাঁ, ইনটু 6, অর্থাৎ 9 × 6 এগুলো কত? 6 9 54, ঠিক আছে? এটা এইভাবে দিতে পারো, যে যেভাবে দাও একই ভাবে একই आंसर হবে, একই आंसर হবে, ঠিক আছে? এটা পর্যন্ত ক্লিয়ার? এই মেহেদী হাসান সাগর, একদম মাইন্ড দেবো, কিছু হবে না তোমার দ্বারা, মানে সব কিছু হবে ইনশাআল্লাহ, কোনো ডিপ্রেশন করার কিছু নাই। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বেস্ট কিছু দিবে, একটু পরিশ্রম করো, পরিশ্রম করে যাও, ইনশাআল্লাহ সব হবে, ঠিক আছে? এটা কোনো ভাবার কোনো প্রয়োজনই নাই যে এইখানে যারা কমেন্ট করতেছে তারা সবাই সবকিছু পারে। এখানে আমি বলে দিচ্ছি বা এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন, আমি জাস্ট তোমাদের বোঝাইতেছি। দেখো প্রশ্নগুলো কিন্তু আমি চাইলেই অন্যগুলো পড়াইতে পারতাম, অনেক অনেক টপিক আছে, বাট যেগুলো পরীক্ষায় আসছে ওগুলোই আমি দেখাচ্ছি যে হ্যাঁ এই জিনিসগুলো জাহাঙ্গীরনগর আসছে, প্রত্যেকটা প্রশ্ন জাহাঙ্গীরনগর এক্স কোশ্চেন। এবং আমি তোমাদের এটাই বোঝাতে যাচ্ছি যে কোনোটাই আহামরি কিছু না। প্রশ্নটা এখন 6 হাতের জায়গায় 12 হাত থাকতে পারে, 10টার জায়গায় 20টা লাঠি থাকতে পারে, তার মানে তোমার কি প্রশ্ন আনকমন হয়েছে? না, আনকমন না। প্রশ্ন এগুলাই থাকবে কিন্তু ভিন্ন টাইপের থাকবে, মানগুলো ভিন্ন থাকবে, আর মানগুলো ভিন্ন আসবে মানে তুমি পারবা না, এটা তো হইতে পারে না, এই আর কি, ঠিক আছে? সব কোনো ডিপ্রেশন নাই, হ্যাঁ ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আরে না না, ব্রেনের অবস্থা সব ভালো, অসাধারণ। তোমরা দেখছি বিগত বছর সব প্রশ্ন বলো,
ঠিক আছে। হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন অবশ্যই সলভ করবা প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা, ইংরেজি, আইকিউ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 4টা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে, এটা তো সবার জন্যই থাকে। ঠিক আছে, আর আইকিউ প্র্যাকটিস করলেই ভালো পারবা, আইকিউ প্র্যাকটিস করলেই ভালো পাবা। ওকে, আচ্ছা, তারপর চলে আসো। একটাই তোমাদের বইয়ে ভুল আছে, হ্যাঁ, এটা আমি একটু দেখাই দিই, যদি আজকে আমার ক্লাসের ওটা জিনিস না, তাও একটু দেখাই দিই। হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের বইয়ে, তোমাদের যে প্রশ্নটা আছে, যে বইটা আছে, বইয়ে ভুল আনসার দেওয়া আছে। হ্যাঁ, আমি এই প্রশ্নটা একটু দেখাই। আরিফ তার স্কুল থেকে 11 মিটার উত্তরে হাঁটল। পরে 6 মিটার পশ্চিমে হাঁটল। পরে 6 মিটার পশ্চিমে হাঁটল। ঠিক আছে, 6 মিটার পশ্চিমে হাঁটলো, এরপর সে 3 মিটার দক্ষিণে, এরপর 3 মিটার দক্ষিণে গিয়ে বাড়ি পৌঁছালো। ঠিক আছে, তার দূরত্ব কত? তার দূরত্ব কত? এটা যদি আমার ক্লাস নেওয়া আছে, তারপরে যেহেতু মনে হলো লাইভে একটু বুঝাই দিই। ঠিক আছে, লিঙ্ক তো দেওয়া আছে, লাইভে একটু বুঝাই দিই, না তো নেট প্রবলেম সবার কি নেট প্রবলেম হচ্ছে? সবার কি নেট প্রবলেম হচ্ছে? নেট প্রবলেম, নেট ক্লিয়ার না ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার তো আচ্ছা, ঠিক আছে। না, অনেক বললা যে নেট প্রবলেম আছে, এই জন্য বললাম। আচ্ছা, এটা দেখো, আমি সবার আগে বলছিলাম তোমাদের দিকগুলো, এই দিকটা আগে বোঝা। যে বঙ্গোপসাগরে এই নিচের দিকে মানচিত্রে বঙ্গোপসাগর থাকে, এটা হলো দক্ষিণ, ছোটবেলাতে পড়ছো, হ্যাঁ, দক্ষিণে বঙ্গোপসাগর, তাহলে উপরেটা হয় উত্তর। ঠিক আছে, উপরেটা উত্তর, আর এই যে ডান পাশে থাকে পূর্ব, হ্যাঁ, আর বাম পাশে থাকে পশ্চিম। ঠিক আছে, বাম পাশে কি থাকে? পশ্চিম থাকে। এখন খুব ভালো দেখে করো, প্রথমে কি বলছে? 11 মিটার, আগে দূরত্ব চাইছে, দূরত্ব চাইলে দূরত্ব দেখবো আমরা। হ্যাঁ, তাহলে প্রথমে 11 মিটার কই গেছে? উত্তরে গেছে। 11 মিটার কই গেছে? উত্তরে গেছে। 11 মিটার কই গেছে? উত্তরে গেছে। আচ্ছা, তাহলে উত্তরে এই যে এখান থেকে 0 পয়েন্ট, তুমি যে বরাবর মাঝখানে ছিলা, এর উত্তর দিয়ে গেছো। কয় মিটার গেছো? 11 মিটার। আচ্ছা, এরপরে কি করছে? পরে এটা ওটা এবার 3 পাবো না, পরে 6 মিটার, 6 মিটার কই গেছে? পশ্চিমে গেছে। 6 মিটার কই আসছে? পশ্চিমে, তাহলে এই যে পশ্চিমে দিকে কয় মিটার? 6 মিটার। আচ্ছা, এরপর 3 মিটার, 3 মিটার কই গেছে? দক্ষিণে। 3 মিটার কই আসছে? দক্ষিণ কই? নিচের দিকে, এই নিচের দিকে দক্ষিণ, তাহলে এই যে নিচের দিকে দক্ষিণ। দক্ষিণ কয় মিটার? 3 মিটার। ঠিক আছে, মনে রাখবা, আমরা জানি সবসময় সরণ বা দ্রুতি কি হয়? প্রথম বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত? শেষ বিন্দু পর্যন্ত। সরণ বা দ্রুতি সবসময় কি হয়? সরলরৈখিক হয়। সবসময় কি হয়? সরলরৈখিক হয়। ঠিক আছে, সবসময় কি হয়? এই যে পথটা গেছে, তার আসলে অ্যাকচুয়াল দূরত্ব কতটুকু? দূরত্ব বললে সরণ বা সরণ না, দূরত্ব, সরণ বা দ্রুতি কেন বলতেছি? দূরত্ব সবসময় কি হয়? প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, এবং সরলরৈখিক, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, অর্থাৎ তার অ্যাকচুয়াল দূরত্ব হলো এটা। তার অ্যাকচুয়াল দূরত্ব কোনটা? এটা। ঠিক আছে, এখন তোমাদের এই যে গাইড বইগুলো আছে, ঠিক আছে, বাজারে এসপেক্টেড গাইড বইয়ের মধ্যে ভুল আছে। দেখো, তারা কি করছে? তারা বলছে যে এইটুক 6 মিটার, ঠিক আছে, আর এই যে এইটুক 8 মিটার, তারা आंसर দিয়েছে 14। এটা ভুল आंसर। কেন? কারণ দূরত্ব কখনো কি হয় না, এরকম কার্ভ হয়ে হয় না, দূরত্ব কখনো হয় এরকম, তার মানে এটা ভুল আছে। হ্যাঁ, তাহলে এটার অ্যাকচুয়াল आंसर কি হবে? দেখো, এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা মুছি তো আমি। ঠিক আছে, তাহলে আমার এই পর্যন্ত আসছিল। দেখো, তাহলে এই বিন্দু থেকে কিভাবে आंसर হবে? সবার আগে তুমি একটা ত্রিভুজ আঁকবা, ত্রিভুজ এঁকে এইদিকে একটা তুমি দাগ দিবা, তাহলে তোমার একটা সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজে দেখো, তুমি খুব ভালোভাবে খেয়াল করো, তুমি কি কি জানো? দেখো, এইটুক যদি 3 মিটার হয়, এইটুক কি 3 মিটার না? খুব ভালো করে, এইটুক যদি 3 মিটার হয়, এইটুক কি 3 মিটার না? অবশ্যই 3 মিটার।
তো বলছিলাম এইখান থেকে এই পুরাটুকু হলো 11 মিটার, পুরাটুকু 11 মিটার, উপরে যদি 3 মিটার হয় তাহলে নিচের এইটুক, এই যে এইখান থেকে শুরু করে এই যে এইটুক, এই যে এইটুক, এই যে এইটুক, এই যে এইটুক, এইটুক 8 মিটার না, উপরে এইটুক 3 মিটার, আর টোটাল 11 মিটার। আর উপরের টুক যদি এইটুক যদি 6 মিটার হয় তাহলে এটা যে সমান্তরাল রেখা, সমান সমান রেখা, তাহলে এটা কি 6 মিটার হবে না? এই তাহলে দেখো এখন তুমি কি পাইছো, তুমি এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে ভূমি পাইছো তুমি 8 মিটার, লম্ব পাইছো তুমি 6 মিটার, অতিভুজ তুমি পাবা না এখন? তাহলে আমরা জানি কি, আমরা জানি ধরো এটাকে a দিলাম, এটা b দিলাম, এটাকে c দিলাম, ঠিক আছে? তো আমরা জানি ac স্কয়ার ইকুয়াল কি হবে, ab স্কয়ার প্লাস কি হবে bc স্কয়ার, ঠিক আছে? ab এর মান কত 8, তাহলে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, ঠিক আছে? bc এর মান কত 6, ঠিক আছে? তাহলে 8 স্কয়ার কত 64, 6 স্কয়ার কত 36, এগুলো কত 100, তাই এখানে ac স্কয়ার আছে, ঠিক আছে? তাহলে সুতরাং ac ইকুয়াল কি হবে √100, তাহলে √100 মানে কত 10, তাহলে आंसर কত 10 মিটার। হ্যাঁ, তাহলে তোমাদের যে বইটা আছে ওটাতে 14 মিটার দেওয়া আছে, ভুল आंसर, হ্যাঁ 14 মিটার ভুল आंसर, आंसर কত হবে 10 মিটার। তাহলে কেন দূরত্ব সবসময় প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুতে হয়, দূরত্ব সবসময় প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুতে হয়, ক্লিয়ার? তাহলে ভুলভাল জিনিস শেখা যাবে না, হ্যাঁ ভুলভাল জিনিস শেখা যাবে না। আর যে কোনো দূরত্ব নির্ণয়, যে কোনো দূরত্ব নির্ণয় সবসময় পিথাগোরাসের উপপাদ্য করবে, যে কোনো দূরত্ব নির্ণয় সবসময়, ঠিক আছে? যে কোনো দূরত্ব নির্ণয় সবসময় কি করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য পড়তে হবে। ওকে, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি তোমাদের একটু এর লিংকগুলো দিয়ে দিই, ধরো লাইভে দিয়ে দিচ্ছি, লাইভে লিংকগুলো দিয়ে দিই। এই পর্যন্ত কোনো প্রবলেম বুঝছো কিনা, মানে কোনো কিছু বাকি আছে কিনা? তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাও, কোনো যদি প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাও, আমি দেখতেছি কোনো প্রবলেম আছে কিনা, বা তোমাদের নিজস্ব প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আইকিউ পড়তে যায় কোনো প্রবলেমে পড়ছো কিনা, তাহলে বলো, ওইগুলো বলো, দেখো আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম, সরণ না, দূরত্ব বলছি, দূরত্ব প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু। হ্যাঁ, দূরত্ব সবসময় প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু আর কি। হ্যাঁ, দূরত্ব সবসময় প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু। ভাইয়া এটা ভুল নাই তো, দূরত্ব তো না, আমি যতদূর জানি এটার আনসার 10 মিটারই হবে, এটা কখনো 14 মিটার হওয়ার কথা না, আমার যতদূর সেন্স মানে বলে আর কি, ঠিক আছে? এটা তুমি যে কোনো ভালো কোনো অথেন্টিক বই থেকে দেখো, সবসময় বলে যে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, এটা তো 10 মিটার আনসার কখনোই হওয়া পসিবল না, বা 14 মিটার আনসার হওয়া পসিবল না, এটা সম্ভাবনা সবচেয়ে কম। তারপরে একটু দেখো, তোমরা আমাকে একটু জানাও, এই জন্য বললাম আর কি। আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানি এটা আনসার 10 মিটারই পারফেক্ট, ঠিক আছে? তারপরে তোমরা একটু জানাও আমাকে, এই জন্য তোমাদের বললাম আর কি, এই প্রশ্নটা একটু ঝামেলা। বাকি যে আমাদের বিসিএস এর যত বই আছে সবগুলো বই আনসার 10 মিটার, শুধুমাত্র আমি এইখানে আনসারটা 14, কি বলে আনসারটা আমি 14 মিটার পাইছি, আর কোথাও আমি পাইনি 14 মিটার আনসার, ঠিক আছে? তারপর তোমরা একটু দেখো আমাকে জানাও, দেখে। হ্যাঁ, তাহলে তোমাদের লিঙ্ক দিয়ে দিছি, এই শেষ করে দেবো। আচ্ছা, কে জানি একটা কমেন্ট করলো মাত্র, এই জয়া জয়া যেগুলো লয়াল ওটা তো পড়াই দিছি। হ্যাঁ,
দেখো পড়াই দিছি কতদিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে থাকবো আজকে এই পর্যন্ত, আর বাড়াই না। মোটামুটি যে টপিকগুলো বলছি এই টপিকগুলো নেক্সট দিন এক্সাম থাকবে, ঠিক আছে। আর আমি আবার বলতেছি, যদি আমার পেড ব্যাচের বাইরে কেউ থাকবে আর ভর্তি হওয়া নাই, ভর্তি হতে চাইতেছো, এই উক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাও। ভর্তির লিঙ্ক আমরা দিয়ে দিব, এই সমস্যা নাই। আর অবশ্যই অবশ্যই সুন্দর করে সবগুলো সলভ করার চেষ্টা করবা, প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা। আর 10 মিটারে এটা আমি সব জায়গায় 10 মিটারই পেয়েছি আনসার, কোনো জায়গায় 14 মিটার পাইনি আমি। হ্যাঁ শুধুমাত্র এই বইয়ে পেয়েছি। এইটার প্রশ্ন তারপরে একটু দেখো তোমরা, ঠিক আছে। যদি কোনো কিছু থাকে আমাকে জানাও, ঠিক আছে। আচ্ছা, আর বাকি যেটা হলো, বাকি কোনো কিছু প্রবলেম যদি হয়, আইকিউ পড়তে যদি কোনো ঝামেলা হয় আমাকে অবশ্যই নক করবো, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সলভ দেওয়ার। আর কালকে ইনশাল্লাহ, কালকেও রাতে 10টায় ক্লাস আছে, কালকে ইনশাল্লাহ জিন তত্ত্ব বিবর্তন পড়াটা শেষ করবো আমরা। হ্যাঁ কারণ ওইখানে পড়া অনেক কম, ঠিক আছে, পড়া অনেক কম, ওইখানে শেষ করা সম্ভব, পুরো জিনিসটা আমরা শেষ করবো। আর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কালকে 9টা থেকে হলো এই আইকিউর উপরে এক্সাম হবে 20 নম্বরে, আর 10টা থেকে ক্লাস হবে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।